হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পাপি আহমেদ। আজকে এসেছি স্পেশাল একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। খুবই জনপ্রিয় মুখ আমাদের দুই বাংলার। তো আমি নিজে মুখে তার পরিচয়টা দিচ্ছি না, তিনি আমার অনেক সিনিয়র। আমি তার কাছ থেকে তার নামটা শুনবো এবং পরিচয়টা জানবো। প্লিজ দাদা, তোমার নামটা বলে তোমার পরিচয়টা দাও, আর আমাদের চ্যানেলে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। এখন বিষয় হচ্ছে, সবার প্রথমে আমি সুইট এবং পাপিয়া আমার প্রচন্ড ক্লোজ ওয়ান, এরা দুজনেই, এবং এদের দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাকে নিয়ে ইন্টারভিউ, আমি এতটাও বড় কিছু নই। আমার যে জীবন সঙ্গিনী, তিনি আমাদের চ্যানেলের মুখপাত্র, তো তার ইন্টারভিউ সকলের নেয়, বাট এই ফার্স্ট টাইম আমি এই ইন্টারভিউটা করছি, এবং এর আগেও দু একটা ইন্টারভিউ হয়েছে, বাট সেরকম বিশাল কিছু না। তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকেই। আমার নাম সৃঞ্জয় মুখার্জি। আমার যে চ্যানেলটা আমাদের আছে, সেই চ্যানেলটার নাম সরোদ মিউজিক ভেঞ্চার্স। তো সেই চ্যানেলের বলতে পারো আমি হচ্ছে ব্যাক এন্ডে কাজকর্ম করি, আর পৌশালী হচ্ছে আমাদের চ্যানেলের মুখপাত্র। তো এটাই আমার পরিচয়। দাদা কেমন আছো? ভালো আছি, সকলের আশীর্বাদে আজকে ভালো আছি। আমাদের আজকে আমাদের আড্ডা লাইভটা বলো বা ইন্টারভিউ যেমন তেমন, আজকে মূলত আমাদের ইন্টারভিউটা হবে আড্ডামূলক, একদম ক্যাজুয়ালি। এই যে তুমিও ক্যামেরার পিছনে মানুষ, এই যে সেও ক্যামেরার পিছনে মানুষ। ওইদিকে পৌশালীতে ক্যামেরার সামনে থাকে, আমি সামনে দিকে ক্যামেরার। তো শুরু করো, তোমরা শুরু করো। আচ্ছা দাদা, তাহলে আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব। তো তুমি আমাকে সে প্রশ্নের উত্তরগুলা দিবা, কারণ তুমিও ক্যামেরার পিছনের মানুষ, আমিও ক্যামেরার পিছনের মানুষ, আমরা দুজনই সেম। একদম। তো আমি প্রথম প্রশ্ন করি তোমাকে। আমি যতটুকু জানি যে তোমরা প্রথমে মিউজিক নিয়ে কাজ করতে, ইনফ্যাক্ট পৌশালী দি এখনো অনেক সুন্দর গান করে, তার গান আমরা অনেকে শুনেছি, অনেক মিষ্টি কণ্ঠ। তো মানে মিউজিক থেকে কিভাবে ফিল্মের মুভি রিভিউ বা বলো বা কন্টেন্ট বলো, এই জগতে কিভাবে আসা? দেখো, আমি প্রফেশনালি আমি একজন সরোদ প্লেয়ার। আচ্ছা, আমি কি শুনতে পাওয়া যাচ্ছে তো আমার কথা পরিষ্কার? হ্যাঁ। তো আমি একজন প্রফেশনালি সরোদ প্লেয়ার। আমি সরোদ বাজাতাম, মানে পাবলিক পারফরমেন্স করতাম, প্রচুর কনসার্টস করতাম, এবং ছোট থেকে আমার সিনেমার উপরে একটা আলাদা ঝোঁক ছিল। এবং সেই ঝোঁকটা মানে স্বাভাবিক বাচ্চাদের যেটা জন্মের পর থেকে হয়, ছোটবেলায় বাড়ি খুব কালচারাল ফ্যামিলি আমাদের। মা গান করতো, বাবা সর্বক্ষণ আমার বড় গুরুজি যিনি আমজাদ আলী খান সাহেব, উস্তাদ আমজাদ আলী খান, তার রেকর্ডিং শুনতেন। তো কনস্ট্যান্টলি সেগুলো শুনতে শুনতে বড় হতে হতে একটা মানে অবচেতন মনে মিউজিকের ওপর যেমন ভালোবাসা, তেমন একটা সিনেমার ওপরেও ভালোবাসা ছিল, কিন্তু সেটা কিন্তু সেকেন্ডারি মানে সেকেন্ডারি ছিল। সিনেমার বিষয়টা সেকেন্ডারি ছিল, কিন্তু ফার্স্টটাই ছিল হচ্ছে মিউজিক। অ্যান্ড তারপরে গান বাজনা শেখা শুরু হয়, সেখান থেকে প্রোগ্রাম শুরু হয়, দেশে বিদেশে নানান জায়গায় প্রোগ্রাম করেছি। আমি বাংলাদেশেও প্রোগ্রাম করেছি বহুবার, মানে একবারই গিয়ে প্রায় 7-8টা প্রোগ্রাম করেছিলাম। এবং তোমাদের ওখানকার নিউজ পোর্টালস যারা ওই সময়, তারা অনেক আমায় সাপোর্ট করেছিল, অনেক খবর টবর করেছিল। আমি বাংলাদেশ ঢাকা ছায়ানট বলে একটি হলে প্রোগ্রাম করেছিলাম, অ্যান্ড ময়মনসিংহে প্রোগ্রাম করেছিলাম, এছাড়াও আরো 2-একটা প্রোগ্রাম করেছিলাম। যাই হোক, তো এরকম কনসার্ট চলাকালীন বেশ চলছিল, মানে আমার কনসার্ট চলছিল, এবং তার সঙ্গে আমি সিনেমা দেখতাম। যেহেতু বললাম যে সেকেন্ডারি আমার সিনেমাটা প্রচন্ড ফেভারিট ছিল, আর নানান দেশের নানান রকমের সিনেমা কিন্তু আমি দেখি। তো সেইগুলো দেখতে 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 কি হলো, আমাদের লাইফে লকডাউন চলে এলো। এবং লকডাউন আসা পর্যন্ত, আমার মিউজিক ক্যারিয়ারের শুরু এবং লকডাউন পর্যন্ত ঠাকুরের দয়ায় আমার একটু আধটু ছোটখাটো ভাবেও নাম হয়েছিল মিউজিশিয়ান হিসেবে, মানে সরোদ প্লেয়ার হিসেবে। কলকাতাতে বলো বা কলকাতার বাইরে বলো বা দেশে বিদেশে ছোট ছোট করে একটু একটু করে নাম হয়েছে। সেই মোমেন্টে এসে দাঁড়িয়ে লকডাউনের সময় কি হলো, আমাদের যে কনসার্টস গুলো হতো, সেই কনসার্টস গুলো থেকে খুব একটা মানে বলতে পারো আর্থিক উপকার হচ্ছিল না একটা সময় এসে। কারণ দেখো, লকডাউনের সময় সব বন্ধ, সেই সময় কোনো লোককে বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না। এবার তোমরা একটা কোয়েশ্চেন এরপরে করতেই পারো যে লকডাউনের পরে তাহলে দিনগুলো কি হলো, তুমি তো সেই সময় কন্টিনিউ করতে পারতে। এখন কি বিষয় দাঁড়ালো, যখন লকডাউনের সময় আমি সাপোজ ধরে নাও আমার আমার তবলা সবকিছু নিয়ে একসঙ্গে নিয়ে, মানে সরোদ তবলা একসঙ্গে নিয়ে একটা কনসার্টে, ধরে নাও আমি জাস্ট বলছি একটা উদাহরণ দিয়ে, 70,000 হয়তো সেটা রেমুনারেশন চার্জ। তা সেইটা যেই লকডাউন পড়ে গেল, অর্গানাইজার সবাই তোমরা
খুবই ভালো করে জানবে, কোনো অর্গানাইজেশনেরই অবস্থা সবসময় ভালো থাকে না। যখনই কোনো শিল্পীকে তারা বুক করে বলে এবছরটা একটু চালিয়ে দিন, পরের বছর ঠিক করে হবে। এটা হচ্ছে অর্গানাইজেশনদের সবার একটা মেন্টালিটি। বাট আমার ক্ষেত্রে কি দাঁড়ালো, আমরা যতই একটু একটু নাম করি না কেন, নিশ্চয়ই আমাদের গুরুজিদের মতো নাম করিনি। তাই আমাদের রেমুনারেশনটা ওই 70-50 এই মধ্যেই চলতো, এবং সেইখান থেকে সেটা 5,000-এ নেমে গেল। মানে অনেকে আমাদেরকে লকডাউনের পরে রিকোয়েস্ট করা শুরু করলো যে 5,000 দেবো, বাজিয়ে দিয়ে যাও। কারণ বড় বড় শিল্পীদের কম টাকায় পাচ্ছে, তারা আমাদের তো আরো কম টাকায় পাবে না। এটা একদম বাস্তব কথাটা বলছি, এখনো পর্যন্ত কোনো জায়গায় বলিনি কথা। তো তার ফলে দেখা গেল তাহলে আমি আমার তো ফ্যামিলি, তার মধ্যে লকডাউনের মধ্যে তোমাদের দিদিকে বিয়ে করেছি, বুঝতে পারছো? তো বিয়ে করার পরে আমার তো ফ্যামিলি এবার টানতে হবে, মানে একটা সংসার হয়েছে, সো আমাকে তো এগোতে হবে লাইফ। এন্ড সত্যি কথা বলতে শোনো, সরকারি চাকরি করব বা এই করব এই মেন্টালিটি নিয়ে কখনো বড় হইনি। কিছু একটা করতে হবে, ক্রিয়েটিভ ওয়ার্ক। তো ক্রিয়েটিভ ওয়ার্কে থাকার কালীন আমি আর কি করতে পারি, মিউজিক জানি, আর মিউজিক ছাড়া সিনেমা সংক্রান্ত আমি কাজ করতে পারবো। এবং তোমাদের বলে রাখি, লকডাউনের সময়ে এবং তার আগেও আমি বেশ কটা শর্ট ফিল্মও বানিয়েছিলাম, এবং যেগুলোর প্রচুর ভিউজ ইউটিউবে, মানে আমাদের অনুযায়ী অনেক ভিউজ ছিল, প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ প্রত্যেকটা শর্ট ফিল্মের। তো সেইখান থেকে একটা ইন্টারেস্ট আরো বেশি করে গ্রো করে যখন নিজে তৈরি করা শুরু করলাম। তার পরবর্তীকালে আস্তে আস্তে এই পেশার সঙ্গে যুক্ত হলো। এটাকে পেশাই বলবো, কারণ দেখো প্রথমে নেশা ছিল, তারপর এটা এখন আমাদের পেশা। আমি ইউটিউবটা কিন্তু শখে করি না, বা ফেসবুকটা শখে করি না, শুধু শখের সঙ্গে প্যাশনের সঙ্গে এটা বলতে পারো আমাদের সমস্ত কিছু। তো এইভাবেই আস্তে আস্তে কন্টিনিউ হয়। অ্যান্ড শরৎ মিউজিক ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলটা খোলার একটা হিস্ট্রি আছে। আমার পারফরমেন্সের রেকর্ডিং আমাদের একটা কোম্পানি থেকে রিলিজ করার প্ল্যান ছিল। তো সেই কোম্পানি ওই সময় দাঁড়িয়ে, আজ থেকে প্রায় ধরে নাও 10-15 বছর আগে, সেই কোম্পানি 30,000 টাকা অনেক বড় ব্যাপার, আমাদের পক্ষে দেওয়া, আমার পক্ষে অন্তত ক্ষমতা ছিল না। তা আমার এক বন্ধু ছিল যে বিদেশে লন্ডনে হরাস মিউজিক বলে একটা কোম্পানির সঙ্গে টাই আপ করেছিল। সে আমায় বলেছিল, সৃঞ্জয় তুই আমাদের থেকে অনলাইনে সিডি মানে রেকর্ডিং রিলিজ করতে পারিস, যেমন অ্যামাজন, আইটিউনস, তোমরা কিন্তু ওগুলোতেও আমার বাজনা পাবে, জানো তো, মানে যদি সার্চ করো কনফার্ম পাবে। তো আমি পশ্চিমবাংলার প্রথম শরৎ প্লেয়ার ছিলাম আমাদের জেনারেশনে, যার অ্যালবাম কিন্তু ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল রিলিজ করে ওয়ার্ল্ড ওয়াইড, মানে অ্যামাজন, আইটিউন, সাবান এসবে রিলিজ করে। তো সেই করতে গিয়ে তারা আমাকে জিজ্ঞেস করে একটা প্রোডাকশন হাউসের নাম তো লাগবে, তো কি দেওয়া যায়। তা আমি ভেবেছিলাম, তখন আমাদের পশ্চিমবাংলার সুপারস্টার দেব অধিকারী, তার প্রোডাকশন হাউস 2017 সালে, আমার এক্সাক্ট মনে আছে, তার প্রোডাকশন হাউসের নামও দেব, DEV, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো সেইখান থেকে আমার মাথায় এলো, বাহ, এটাকে ছোট করলে, মানে DEV, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এটাকে ছোট করলে তো দেব হয়, তাহলে SMV যদি হয়, সৃঞ্জয় মুখার্জি ভেঞ্চার্স। এইটা প্রথম মাথায় ছিল, কিন্তু পরবর্তীকালে আমার মাথায় এটা আসে যে না, এটাকে সৃঞ্জয় মুখার্জি করবো কেন, আমি মানেই শরৎ, তাহলে শরৎ মিউজিক ভেঞ্চার্স। এটাকে ছোট করলে SMV হলে সৃঞ্জয় মুখার্জি ভেঞ্চার্স হয়, আবার বড় করলে তুমি শরৎ মিউজিক ভেঞ্চার্সও বলতে পারো। এইভাবেই দারুণ লাগলো এটা। আমি এই প্রশ্নটা হয়তো অনেকে জানে না, এই চ্যানেলের মিনিং আজকে সবাই জেনে গেল, যে আমরাও জানতাম না এক্স্যাক্টলি যে এত সুন্দর মিনিং আছে এটার, যে বড় করলে তোমার নাম আসছে, ছোট করলে তোমার নাম থাকছে। আচ্ছা দাদা, আমি এবার নেক্সট কোশ্চেন করি, যে আমরা সবাই জানি, দেখি যে তোমাদের চ্যানেলে বর্তমান হচ্ছে পশ্চিমবঙ্গে 2জন সুপারস্টার, জিদ্দা এবং দেবদা, পাশাপাশি আরো অনেক নায়ক উঠে আসছে, হিরো উঠে আসছে, যেমন অঙ্কুশ দা, তারপর অনেকে এরকম আছে যারা ছবি করছে কমার্শিয়াল, তারপরে ইয়াশ দা, নুসরাত দি, এরা ছবি টবি করলো। যাই হোক, ওদের সাথেও তোমাদের বেশ ভালো মানে কথাবার্তা হয়েছে, তুমি দিদি ইন্টারভিউ নিয়েছো। তো প্লাস এদের রিভিউ করার সাথে সাথে তোমাদের চ্যানেল থেকে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়েও যে বেশ কিছু রিভিউ বা কন্টেন্ট এগুলা হচ্ছে। তুমি যদিও ক্যামেরার সামনে খুব একটা আসো না, দিদি আসে, তো এই জিনিসগুলা কিভাবে হ্যান্ডেল করো?
দেখো একটা কথা বলি, হ্যান্ডেল করা বলতে আমরা যখন প্রথম শুরু করেছিলাম রিভিউ নিয়ে, মানে সিনেমা সংক্রান্ত ভিডিওই বানাবো, তো সেই সময় থেকে আমরা যখন এগোই তখন তো যেরকম রিলিজ হতো সেরকমই ভিডিও তৈরি করতাম। অ্যান্ড সত্যি কথা বলতে এখন না অনেক বেশি প্রেশার এই কারণে, কারণ দেখো অনেকের, আমি দেখছি অনেকের বলবো না, বেশ কিছু মানুষের, বাংলাদেশের ভাই বোনদের মধ্যেই বলছি, বেশ কিছু মানুষের এরকম, দেখো আমাদের সম্পর্কে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তার মধ্যে যেগুলো অরিজিনাল, মানে যেগুলো আমি নিয়ে থাকি, মানে পরামর্শ ধরে নাও যে সবাই কমেন্ট করছে, আমি সব কমেন্ট কিন্তু নিই না নিজের মধ্যে, বেশ কিছু কমেন্ট আবার আমি নিই, মানে আমি পার্সোনালি সেটাকে মানে ভাবি যে কেন করলো। তো দেখো আমাদের সম্পর্কে এই যে দু একজনের ধরো কি বলবো, মানে কিছু প্রবলেমস, মানে এটা কেন ওটা কেন, এই কোয়েশ্চেনস, এটা সারা জীবন থেকে যাবে গো। আমি এটা ফিল করেছি, মানে যবে থেকে আমি এই রিভিউ করা মানে আমাদের চ্যানেল থেকে শুরু হয়েছে, আমি এটা ফিল করেছি, মানে তুমি যত চেঞ্জ করো না কেন, অপোনেন্ট কেউ না কেউ থাকবেই, তুমি সবাইকে মোটবার খুশি করতে পারবে না। তো সেই সব মাথায় রেখে, এছাড়া নানান রকমের যে কোয়েশ্চেনস, যে কেন শাকিব খান নিয়ে ভাই এত ভিডিও, কেন জিৎ নিয়ে ভিডিও, কেন দেব নিয়ে ভিডিও, মানে যখন আমি দেব নিয়ে করব তখন আমাকে উল্টো দিকের লোকেরা বলবে যে কেন দেব নিয়ে, যখন শাকিব খানকে নিয়ে করব তখন বলবে যে শাকিব খান কেন, মানে এটা লেগেই থাকে। সো এটাকে হ্যান্ডেল করার একটাই উপায় আমি ভেবেছি যেটা, কিন্তু সেটা কখনোই না অনেক সময় মানে ফুলফিল করতে পারি না, কারণ আমিও তো মানুষ, কিছু এমন কমেন্টস যেগুলো দেখলে সত্যি মাথা গরম হয়ে যায়, এটা একদম মিথ্যে কথা নয়, খারাপ লাগে অনেক সময়, খারাপ লাগে, খারাপ কেন লাগবে না, আমি তো মানুষ, জন্তু তো নয়, গন্ডার তো নয় যে চামড়াটা মোটা। এবার এই লাইনে আসতে গেলে একটু গন্ডার হতে হয়, কিন্তু তাই বলে পুরো গন্ডার হয়ে গেলে তো মুশকিল। যাই হোক, তো এগুলো এইভাবেই চলে, বুঝলে, সবকিছুই মেনটেন করি, ওইভাবেই করি, যে আমি জানি যখন যে খবরটা দিই, প্ল্যান করে দিই, এই খবরটা আমি যে দিচ্ছি, তবে এটা আমরা সবসময় খেয়াল রাখি, যে খবরটাই করি না কেন, যাকে নিয়েই করি না কেন, সেটা মন থেকে বানায়, মানে এরকম নয় যে এই আমার আজকে $1 তুলতে হবে যেভাবে হোক, চল আরো দুটো ভিডিও দিয়ে দে, এরকম ভাবে না, যেটা দিই সেটা খুব আনন্দ করে করি, মানে আমরা দুজনেই খুব আনন্দ করে ভিডিওটা মন থেকে করি, এটা আমাদের সবসময় টার্গেট থাকে, এটা ঠিক। আচ্ছা দাদা, একটা প্রশ্ন তোমার বোনের স্ক্রিপ্টে না, এটা আমার প্রশ্ন, এই কথা প্রেক্ষিতে আমি তোমাদের সাথে আমার অনেক দিনের পরিচয়, বিশেষ করে মানুষ ছবির সময় থেকে আমরা কাজ করতেছি, দিদির সাথে আমি বোনের মতোই কাজ করতেছি। তো আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাই, একটা ব্যক্তি কোন সময় একজন মানুষের ভক্তই হতে পারে, বাধ্যতামূলক একজন মানুষের ভক্তই হতে হবে, নাকি তার বিভিন্ন রকম ভালো লাগা থাকতে পারে? না, আমি তো নিজে অনেকের বিশাল ফ্যান, অনেকের। আমি প্রথম যার ফ্যান, মানে তিনি হচ্ছে আমার গুরুজি উস্তাদ আমজাদ আলী খান, মানে যিনি আমার বড় গুরু, তারপরে আমার নিজের গুরুজি মানে আমান আলী গঙ্গাস, এবং তারপরে তুমি যদি বলো ছোট থেকে যাকে দেখে বড় হয়েছি, শাহরুখ খান। আমি সবসময় বলি আমি এসআর কে বিগেস্ট ফ্যান। আমি পরবর্তীকালে যদি তুমি বাংলায় আসো, দেন যারা সুপারস্টার এখন, আমি সকলের ফ্যান। আর সুপারস্টারের ফ্যান হবো না, কার ফ্যান হবো, মানে যে কোনো সুপারস্টার। রাইট। তো আমার ওর স্ক্রিপ্ট আছে, ওর স্ক্রিপ্টের আগের প্রশ্ন আমি করে নিচ্ছি। তো সেই সুবাদে আমি জিদ্দার ফ্যান, এখনো এই লাইভে আমি শেয়ার করতেছি আমি জিদ্দার ফ্যান, এটা অস্বীকার করার কিছু না, কেউ অস্বীকার করলে তোমরা দেখছো, তোমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আমার গিয়েছে, শুধু জিদ্দাকে নিয়ে বাংলাদেশ থেকে আমি একা করেছি। ওই সময় কেউ অনেক নামধারী ফ্যান ছিল, তোমরা জানো, অনেক বড় বড় ফ্যান ক্লাব ছিল, বা এখনো আছে হয়তো, কিন্তু কেউ ওই সময় মানুষ ছবি তোমরা জানো, দুই দেশে ভালো প্রমোশন হয়েছিল না, এটা অস্বীকার করার কিছু না, যে কারণে ছবিটা ভালো করে ওয়ার্ক করে নাই। কিন্তু একজন ভক্ত হিসাবে আমি চাবো না একটা ছবি নেগেটিভ, ততটুকু পারিছি করে দিয়েছি। সেই সুবাদে তারপরে একটা ইন্টারভিউ দিলাম দিদির চ্যানেলে, তুমি জানবে, আবেগী সাকিবিয়ান, এবং প্রথম ইন্টারভিউটা আমি দিই। তো আমি কোন দেশের ছেলে দাদা? আমি বাংলাদেশি ছেলে। আমার দেশের একজন সুপারস্টার আছে, অস্বীকার করার কিছু নেই। সেক্ষেত্রে প্রশ্নের উত্তর, একটা ইন্টারভিউ প্রশ্নের উত্তর, মানে আমি ছোট করে আমি খুব কম দেখেছি সিরিয়াসলি। তো আমাকে দিদি প্রশ্ন করলো, সাকিব ভাই সম্বন্ধে। আমি বললাম আমাদের দেশে বর্তমান বিগত 10 বছর ধরে, বা আগামীতেও হয়তো আর কেউ আসবে না, আর বিগত 10-15 বছর ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার, অস্বীকার করার কিছু নেই, একজন সাকিব ভাই, ওনার উপর কিছু নেই, আমি তার ভক্ত। এইটা বলার পর থেকে জবাবটা তুমি দিবে আমার হয়ে, যে কিছু ফ্যান এবং জিদ্দার ফ্যান, কিছু জিদ্দার ফ্যান, মানে আমি জিদ্দার ফ্যান ছিলাম, কেন আমি সাকিব ভাই, তুমি দেখছো তো ট্রল দিদিকে নিয়ে, আমাকে নিয়ে, দিদি আর আমি আর দিদি,
তো এটা কি দিদির অন্যায় হয়েছে আমাকে প্রশ্ন করে, বা আমি জিদ্দার ফ্যান হয়ে শাকিব খানের ভক্ত হতে পারি না বা তাকে ভালো বলতে পারবো না? তোমাকে ক্লিয়ার করে এটা যারা করছে তারা কিছু জিনিস আমি শুনেছি। আমি কালকে পাপিয়ার রূপমের সঙ্গে ইন্টারভিউ নেওয়াতেও রূপমকে একটা কোয়েশ্চেন করেছিল, সেগুলো সমস্ত কিছুর অ্যান্সার আমি এখনই দিয়ে দিচ্ছি, মানে যেটা আমার মতে আমার যা মন্তব্য এই বিষয়গুলো নিয়ে। আমি শুনেছি, আমি পাপিয়ার কালকের ইন্টারভিউটা গোটাটা শুনেছি, এন্ড ওই ইন্টারভিউটা খুব সুন্দর ছিল। তা বিষয় হচ্ছে, প্রথম আগে আসি হচ্ছে এই তোমার ব্যাপারটা নিয়ে, তোমার বা পৌশালীর কে নিয়ে যে ট্রোলিং এন্ড নানান ভাবে ট্রোলিং, শুধু পৌশালী আর তোমায় নিয়ে তো না, মানে একবার নয় শুধু তোমায় নিয়ে, নয় শুধু পৌশালীকে নিয়ে, আর নয় শুধু তোমাদের দুজনকে নিয়ে, যাই হোক নানান রকমের কথাবার্তা, অনেক কমেন্টস আছে। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে কিনা বা যারা দর্শক এখন দেখছেন তারা বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে আমার সঙ্গে পার্সোনালি হাউসের ডিরেক্ট কন্ট্যাক্ট আছে। কত বড় কে বিশাল ফ্যান কি বৃত্তান্ত আমি কাউকে পাত্তা দিই না। আমি যেটা মনে হয় সবসময় সেটাই বলে থাকি। আর আমি তো ভিডিও বানিয়েছিলাম মনে হয় বিষয়গুলো নিয়ে, যে ট্রোলিং হচ্ছে এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, নোংরা ভাবে ভিডিও বানিয়েছিলাম, আর আমি ওটা বেশ করেছিলাম। এন্ড সেটা আমি হাউসকে আবার নিজেই ভিডিওটা পাঠিয়েছিলাম যে একবার দেখুন এরম এরম হচ্ছে। আর রিসেন্টলিও আমার সঙ্গে হাউসের কথা হয়েছে, তোমরা বিশ্বাস করো, এই আমি মানে তোমাদের দুজনকে বলছি না, আমি যারা আমাদের মানে নিয়ে ট্রোল করছে বা তোমাদের নিয়ে ট্রোল করছে তাদেরকে বলে যাচ্ছি যে তোমরা বিশ্বাস করো, তোমাদের এই নোংরামি গুলোতে বা মানে হাউসের কিছু বদারই আসছে না, হাউস কিছু বদারই করছে না। ট্রাস্ট মি, তোমাদের কেউ পাত্তা দেয় না, হাউস তোমাদের ঘেন্না করে। যারা ট্রোলিং করে হাউস তাদের ঘেন্না করে। আবারও রিপিট করছি, কারণ আমি নিজে এই খবরটা পেয়েছি, শুধু পেয়েছি না, আমি এমন লোকের কাছ থেকে পেয়েছি যেটা আমি বলতে পারবো না অন স্ক্রিন। এবং সেই সাহসেই কিন্তু পরের দুখানা রিপ্লাই ভিডিও এসেছিল আমাদের তরফ থেকে, মানে আমি করেছিলাম। কারণ এই আমি না, দেখো ট্রোলিং জিনিসটাকে আমি কিন্তু খারাপ ভাবে দেখি না, ট্রোলিং জিনিসটাকে, কিন্তু ট্রোলিং এর নামে একটা মেয়ের পার্সোনাল লাইফ হ্যাম্পার, একটা মেয়ের বডি শেমিং, একটা আজকে যদি পাপিয়াকে নিয়েই যদি কোনো এরকম নোংরা জিনিস লিখতো বা বলতো, আমি সেম ভাবে যদি আমার চোখে পড়তো আমি সেম ভাবে প্রতিবাদটাই করতাম, যেটা পৌশালীর ক্ষেত্রে করেছি। আর পৌশালীর ক্ষেত্রে তো একটু বেশি করে করবো, আমার মানে বউ। এবার বউ হয়ে একজন হাজব্যান্ড, তুমি তাকে তার, আমি উচ্চারণ করতে চাই না এখন এখানে, তার ডিফারেন্ট বডি পার্টস নিয়ে তোমরা ট্রোলিং করছো, এটাকে তো ট্রোলিং বলে না, এটাকে হ্যারাসমেন্ট বলে, এটাকে নোংরামো বলে। এবং এটাকে হাউস যারা করছে তারা যদি ভেবে থাকে হাউস খুব সাপোর্ট করছে তাদের, তারা এক একটা ড্যাশ শিট, আমি উচ্চারণটা করলাম না, ড্যাশ শিট, ঠিক আছে, এটা ওপেনলি বলছি। আর দ্বিতীয় কথা, পাপিয়া কালকে রূপমকে একটা কোয়েশ্চেন করেছিল যে এই যে তুমি মানুষের সময় থেকে এত খেটেছো, মানে বাংলাদেশের থেকে, এবং মানুষের সময় তুমি এত হলে গেছো, এত মানে আমাদেরকে ভিডিও পাঠিয়েছো, এটা হাউস পর্যন্ত পৌঁছই না, বা হাউস থেকে কেন কোনো থ্যাঙ্কস বা এইসব জানানো। আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, মেন মানুষটা কিন্তু হাউসের জিদ্দা মানুষটা এত শিক্ষিত, এবং ওই মানুষটা, আমি তো বলে দিচ্ছি, যে ছেলে মেয়েগুলো এই নোংরামিগুলো করছে না, বা যারা তোমাদের সামনে হয়তো ফলো করে আমরা বিশাল বড় ফ্যান ক্লাব, তাদের কিচ্ছু ক্ষমতা নেই, তারা বক্স অফিসে তাদের কন্ট্রিবিউশন জিরো। আবারও বলছি, রিপিট করছি, বক্স অফিসে তাদের কন্ট্রিবিউশন জিরো, কারণ তারা বাংলাদেশে বসে থাকে। চেঙ্গিস বাংলাদেশে রিলিজ করেনি, বক্স অফিসটা ইন্ডিয়ান পাবলিক দিচ্ছে, তারা দেয় না, তারা মুখে বাক্কি মারতেই ব্যস্ত, ফেসবুক বাক্কি, কিচ্ছু বদার করে না, হাউস এদের পাত্তা দেয় না। আমি বলছি, আবারও বলছি, তো তোমার ওই ভিডিওটা তুমি এটুকুনি কনফার্ম জেনে রাখো, তোমার ভিডিও বলো বা তোমার কোনো সততার সাথে যে কাজগুলো তুমি করে এসছো, তুমি ভেবো না জিদ্দার চোখে পড়েনি, জিদ্দার সবকিছু লক্ষ্য রাখে। হ্যাঁ, উনি ওনার হাউসের একটা প্রবলেম বলবো না, ওনাদের হাউসের একটা কি বলবো, এক একটা হাউসের এক একটা আইডিওলজি থাকে। ওই হাউসের আইডিওলজি হচ্ছে কাউকে প্রশ্রয় না দেওয়া। এই যে পৌশালীকে নিয়ে নোংরামিটা হচ্ছে, আমি তো রাগ করে গোসা করে বসে থাকতেই পারতাম যে জিদ্দাকে পার্সোনালি আমরা চিনি, পার্সোনালি, মানে ওই সুপারস্টার জিদ বলে কিন্তু বলছি না, আমরা সামনে থেকে মিট করেছি একবার না বারবার।
তো সেই মানুষটা, এবং পৌশালীকে প্রচন্ড ভালোবাসেন, সেটার প্রমাণ বহুবার পাওয়া গেছে। সেই মানুষটা কেন পৌশালীর হয়ে একটা পোস্ট করলেন না? এটা আমাদের ভাবনাটা ভুল। আমরা ওই সুপারস্টারের ওপর রাগ করে বসে থাকলে হবে না। ওটা ওনার কাজ নয়, ওনার কাজটা সিনেমা করা, ওনার হাউসের কাজ ওনার সিনেমাকে প্রমোট করা। কিন্তু তার মানে এই নয় যে উনি দেখেন না, উনি সবকিছু দেখেন। এবং উনি দেখেন বলেই যখনই আমার সঙ্গে হাউসের কথা হয়েছে তখনই তারাই আমায় বলেছে এই জিনিসগুলোকে তারা বদারই করে না, এগুলো নোংরামি হচ্ছে। তো এইটা মন থেকে সবসময় ভেবে রাখো। দেখো, তুমি জিদ্দার ফ্যান, পৌশালী জিদ্দার ডাই হার্ট ফ্যান, এটা পরিষ্কার কথা বলছি, আমরা স্বাভাবিক। এবং সেই সঙ্গে আমরা যখন বাংলাদেশ নিয়ে কাজ করা শুরু করি, অনেকের প্রশ্ন আমি লক্ষ্য করে দেখছি যে দু একজন যারা হেটার্স আছে তারা বলে, ওমা এ তো রিসেন্টলি শাকিব খানের ফ্যান, তাহলে শাকিব কি কথা বলে তুলছে কেন? একটা মানুষ একটা সিনেমা দেখে একটা মানুষের ফ্যান হয়ে যেতে পারে না? আর আমি বলছি আমি এসআরকে এর ফ্যান, তাও তো আমি শাকিব ভাইয়াকে পছন্দ করি। কারণ এই কারণে পছন্দ করছি, আমি প্রিয়তমা দেখেছি, এবং রিসেন্টলি রাজকুমার এসছে, তার দু একটা ক্লিপিংস, গান, এবং সেই লোকটার যে পরিধি, আমি নিজে আসামে গিয়েছিলাম, মানুষটার সঙ্গে দেখা করেছি দরদের সময়, দরদের শুটিং এর সময়। দুর্দান্ত একটা মানুষ। তা সেই মানুষটা একটা ভালো মানুষের ফ্যান হতে পারি না? ভালো মানুষের কি ফ্যান হওয়া যায় না? আচ্ছা দাদা, আমরা তোমার কাছ থেকে অনেক সুন্দর একটা বার্তা পেলাম। আমি শুধু একটি কথা বলবো, তারপর প্রশ্ন করবে। আমি চাই আমার এই কথাটা তুমি জিদ্দার হাউসে একটু, হাউসে যে কোনো কাউকে বলতে হলে, একটা সময় জিদ্দার ছবি কিন্তু বাংলাদেশে আসে, খুব ভালো মার্কেট জিদ্দার মার্কেট বাংলাদেশে, অসংখ্য। এটা সাকিব ভাইয়ের পরে কিন্তু জিদ্দার মার্কেট বাংলাদেশে, এটা অস্বীকার আমরা করবো না, বাংলাদেশে বলছি, আমি করবো না। কিন্তু এই যে বাংলাদেশে কিছু নামধারী, আমি ওই দেশের সাথে বাদ দিলাম, আমাদের দেশে অনেক নামধারী ফ্যান ক্লাব আছে জিদ্দার, যারা এইগুলো করছে, এদের কারণে সাকিব ভাই কিন্তু অনেক বড় ফ্যান বেজ, এটা তোমরা সবাই দেখে গেছো। এবং এই সাকিব ভাইয়ের 80% ফ্যান কিন্তু জিদ্দার ছবি দেখে। আর যদি একটা সাকিব আমি অপমানিত হই, বা যারা লয়াল ভক্ত বা যারা নিঃস্বার্থ ভাবে কাজ করছি, এদের কারণেই হয় একটা পর্যায়ে মার্কেটটা ডাউন হয়ে যাবে। আমি চাই তারা জিদ্দা এই বিষয়টা, এই মানে জিদ্দা না, ঠিক আমি সরি, জিদ্দাকে আমি জিদ্দার প্রতি কোনো অভিযোগ নেই, আমি এখনো বলছি, তাহলে আমি জিদ্দাকে নিয়ে বলতাম না। তাদের এটা লক্ষ্য করা উচিত যে কিছু ফ্যান ক্লাবের কারণে মার্কেট নষ্ট হচ্ছে। সাকিব খানদের মনে যদি জিদ্দাকে নিয়ে খারাপ ধারণা সৃষ্টি হয়, তারা কিন্তু একটা সময় মুখ ফিরিয়ে নেবে সিনেমা হল থেকে বাংলাদেশের ছবি আসলে। তো আমি এই জিনিসটা বারবার তুলে ধরতে চেয়েছি যে প্লিজ আপনারা একটা কিছুক্ষণ যেন বাংলাদেশের মার্কেটটা নষ্ট না হয়। সাকিব খানরা সব থেকে বেশি অ্যাক্টিভ, এরা যদি মনে করে একটা পর্যায়ে। তোমার প্রশ্নটা যুক্তি আছে, কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, কিছু মানে মানুষজন আছে তুমি যাদের না জীবনেও পরিবর্তন করতে পারবে না, তাদের মধ্যে এই যে নামধারী মালগুলো আছে, তুমি বলছো, সরি আমার ওয়ার্ডটা খারাপ, মালই বলবো, কারণ ওরা তো কোনো সম্মান দেয়নি এতদিনও, মানে আমাদের যেটা প্রাপ্য ছিল, আমি সেই ছেলেগুলোকেই বলছি। কিন্তু যে ছেলেগুলো নোংরামি করেছে, এখন আবার নলে লোকে আবেগ আবেগ বলে চিৎকার করে বলে, সুপারস্টারের আবেগ বলে সবাই আবেগ যোগ করে দেয়। তো আমি তাদেরকে খুব খারাপ ভাবে বলছি, এই মাল শব্দটা, যেটা যারা নোংরামি করে অন প্ল্যাটফর্মে এসে ওই বড় সুপারস্টারের নাম ভাঙিয়ে। তো তারা প্রথমত তাদের কোনো বক্স অফিসে কন্ট্রিবিউশন নেই, মানে আমাদের পশ্চিমবাংলার কোনো সিনেমায় তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু হচ্ছে ফটফটানি অন্য একটা দেশ থেকে বসে কিচ্ছু করতে পারে না, 1 টাকাও তো দিতে পারে না বক্স অফিসে, 1 টাকাও দিতে পারে না। তারা বাংলাদেশে গেলে যেটা হবে, তারা নিজেরা যদি আমার প্রশ্ন আছে, যদি তারা ভালোবেসে থাকে সেই সুপারস্টারকে, তাহলে এই ধরনের নোংরামো তারা করতে পারে না। যেখানে একটা দেশে ম্যাক্সিমাম মানুষ একটা মেগাস্টারের ফ্যান, তাদের ফ্যানগুলোই নানান সুপারস্টারের ফ্যান, তাদেরকে খেপিয়ে কেউ এই পাগলামো করতে পারে না যে অন্য একজন সুপারস্টারকে অপমান করা। মানে আমি বোঝাতে পারছি যেটা বলতে চাইছি? তো সেইটা কিন্তু করতে পারে না। এটা তারা আসলেই কতটা বড় ফ্যান এগুলোর থেকেই প্রমাণিত, যে অন্য একটা ফ্যান ক্লাবকে খেপিয়ে দেওয়া বেকার, মানে অযথা কোনো কারণ ছাড়া তাদের একটা পোক করা, এগুলো যারা করে তাদের আমি ধিক্কার জানাই। তাদের আমি ফ্যান বেশি মনে করি না, দে আর নট ফ্যানস। বুঝতে পারছি, তারা ফ্যানই নয়, যারা এগুলো করে তারা ফ্যান। আচ্ছা দাদা, আমার প্রশ্ন শেষ করব, আমার প্রশ্ন আমি শেষ করবো, তারপর পাপিয়া চলে যাবে তোমার সাথে কথাতে। লাস্ট প্রশ্ন আমার ব্যক্তিগত ভাবে, সেটা সব প্রশ্ন তুমি পেয়ে গেছি। আমি তোমাকে এই ধরনের পছন্দ করি, সেও তোমাকে এই ধরনের পছন্দ করে, যেটা আমরা মানুষকে বোঝাতে পারবো না, সেটা দাদা একদম পারফেক্ট, ও এইভাবে দেয়। লাস্ট প্রশ্ন তোমার, আমার প্রশ্ন না এটা, আমার একইভাবে হতো যে তারপরে আমার চ্যানেলে দিদিভাই যেদিন ইন্টারভিউ দিল আমার জন্য, এটার সাথে
এটা দেওয়ার পর থেকে অনেক, আমি নাম বলবো না, অনেক গুরুর ফ্যান বা অনেক ইউটিউবাররা বা অনেক আছে তারা বললো কি জানো বললে, যে আমাদের রাজি করতে, ভাড়া করে আব্বু 5,000 দিদিকে রাজি করালাম কি করে, কয় টাকা দিয়েছি বা ইত্যাদি ইত্যাদি। তো তুমি একটা জিনিস ক্লিয়ার করো, না তুমি একটা জিনিস ক্লিয়ার করো, আমাদের সাথে তোমাদের সম্পর্ক কি টাকার নাকি বন্ধনের, একটু শুধু তুমি ওদেরকে ওই হেটার ওই যে ব্যক্তিগুলো এই কমেন্টস গুলো বা ইনবক্স গুলো করেছে তাদের উদ্দেশ্যে এটা বলে দাও, খালি এই উত্তর দিয়ে দাও। এই টাকা নিয়ে এখন স্ক্যাম সারা পশ্চিমবাংলা জুড়ে, এটা নিয়ে যে কেউ এখন পশ্চিমবাংলার মানুষকে যা তা বলতেই পারে, কারণ খাটের তলা থেকে কোটি টাকা পাওয়া যাচ্ছে, যাই হোক নাম করছি না, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গা থেকে। তো সেই কারণে তাদের দোষ নেই, তারা ভাবতেই পারে হ্যাঁ সবটাই পশ্চিমবাংলার মানুষ হয়তো টাকার জন্য করে। বাট আমরা একটা আজকে ওপেন স্টেটমেন্ট দিচ্ছি, এই মানে এই ভিডিওতেই দিচ্ছি, এই ইন্টারভিউ সেশনটাতেই, যে কেউ যদি আজ পর্যন্ত আমাদের প্রমাণ দেখাতে পারে, প্রমাণ যে এরকম দেখাতে হবে যে এই যে তোমরা পেড কোনো রিভিউ করেছো, কোনো প্রোডাকশন হাউস থেকে কোনো টাকা পেয়েছো, কোনো প্রোডাকশন হাউসের কাছে টাকা চেয়েছো, বা কোনো ইন্টারভিউ এর জন্য কারোর কাছে বলেছে যে আমার টাকা চাই, আমি সেদিন থেকে ইউটিউব এবং ফেসবুক দুটো করা ছেড়ে দেবো, কেউ যদি দেখাতে পারে। আচ্ছা আমি ওটা জানলাম, শুধু তুমি তাদেরকে বলে দাও তোমার সাথে আমাদের সম্পর্ক, আমার চ্যানেল তোমার চ্যানেলের, আমার আর তোমাদের সম্পর্ক, আমাদের সম্পর্ক বলেই আমাদের সম্পর্কটা কি না, ওরা আমাকে প্রশ্ন করছে দিদির সাথে আমি কি দিদিকে টাকা দিয়ে নিয়ে এসেছি, এটাই আমি জানাতে চাচ্ছি যে দিদির সাথে আমার কি সম্পর্ক, এটা ওদের বলতে পারছি না। অবভিয়াসলি সম্পর্ক ভালো বলেই আমি বসেছি ইন্টারভিউ দিতে। আমি প্রচুর ভাইরা রিকোয়েস্ট করে না তা নয়, কিন্তু আমি ক্যামেরার সামনে আসি না খুব একটা, আমি ভিডিও কম বানাই যে কারণে। আর আমি আসলাম এই ইন্টারভিউ সেশনটাই আসলাম কেন, তার ওটাই হচ্ছে কারণ, যে আমার সঙ্গে তোমাদের রিলেশনটা মানে ওই ইউটিউবার ফেসবুক ক্রিয়েটারদের মতো নয়। তো সেই কারণে এইটা পরিষ্কার ক্লিয়ার কথা, এইসব কথাগুলো উত্তর হয় নাকি যে তোমার মাধ্যমে আমার হ্যাঁ পৌশালী দিকে আমি 1 কোটি টাকা দিতে হয়েছে না, পাপিয়া বলেছিল যে পাপিয়া বলে দিয়েছিল যে 1 কোটি টাকা দিয়ে নিয়ে আসছি, অলরেডি ও বলে দিয়েছে একটা লাইভে, ঠিক আছে। আমি এই যে আজকে তোমার কথার মাধ্যমে আমি আমাকে যারা প্রশ্ন করছে ক্লিয়ার তো হয়ে গেলেন আপনারা, এই যে দাদা হ্যাঁ আমাদের সম্পর্ক এক কথায় উত্তর টাকার নয়, আমাদের এক সম্পর্ক এক কথায় ভাই বোন বা আমাদের বন্ধনের। তো যারা হেটার্স তারা লাইভ যখন দেখবেন তখন বুঝে নেবেন দাদার উত্তর, বাদ বাকি পাপিয়া প্রশ্ন চলে যাও। তো দাদা তুমি কিছুক্ষণ আগে বললে যে এই পেশাতে আসতে হলে গন্ডারের চামড়া হইতে হয় একটু একটু, কিন্তু পুরোটা গন্ডার হইলেও হবে না, এটা ঠিক। আর তুমি খুব একটা ভিডিও বানাও না, যখন আসো তখন তো মানে তোমার ওই মানে রাগান্বিত ওই কথাগুলা আমার মানে ভীষণই ভালো লাগে, যার কারণে আমি পৌশালী থেকে আমি সেদিন মানে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে আমি বলছিলাম যে তুমি এই দিদি তুমি এই ভিডিওটা করবে না, তোমার ভিডিও একদম ভালো না। বলছি কেন? আমি বলছি তুমি ভালোভাবে ছাড়তে পারো না, দাদাকে দিবা এটা করার জন্য, ঠিক আছে। দিদি এত সুন্দর কথা বলে বা সবাই রিভিউয়াররা তো ভালো কথা বলে, ও এর সবার মাঝ থেকে তোমার ভক্ত হয়েছে, তুমি তো মাঝে মধ্যে আসো, তুমি যে কথাগুলো বলো, ও আছে ওইটার ফ্যান যে দাদা আমার পছন্দ লাগে, দাদাকে আমি সব থেকে ভালোবাসি, এই কারণে আমি তো লাইভ বেশি বলতে পারি না, দাদা যে ঝাড়টা দেয় ওইটার জন্য তুমি একটা দিদি লাগিয়েছে তোমার ওইটার জন্য ভক্ত বা তোমার ভক্ত বলতে পারো এই কারণে। প্রথমত থ্যাংক ইউ যে আমার কথা পছন্দ তোমাদের সকলের, যাই হোক যাদের যাদের পছন্দ, আমি জানি আমার কথা অনেকের তেতোই লাগে, আমি স্ট্রেট বলে দিই যেটা সত্যি সেটাই বলি। এখন বিষয় হচ্ছে আমি যখন এইরকম ধরনের কোনো ভিডিও বানাই, আমি তার আগে ভাবি যে আমি যে এই প্রশ্নটা তুলছি উল্টো দিকের উত্তরটা কি আসতে পারে, তো সেইটা ভেবে আমি ভিডিও বানাই, মানে খুব ঠান্ডা মাথায় ভিডিও বানাই, মানে এরকম নয়। পৌশালীর ব্যাপার হচ্ছে সত্যি এটা ঠিক যে পৌশালী চিৎকার চেঁচামেচি মানে উল্লাস করে ভিডিওতে, বাট পৌশালী মানে রেগে কারোর উপর কাউকে ট্রোল করে হোক বা কাউকে রিপ্লাই করে, পৌশালী যেটা তোমরা অন ক্যামেরা দেখো পৌশালী এক্স্যাক্টলি অফ ক্যামেরা ওরকম। আর আপনার কেসটা আমি একটু বুঝে তারপরে ঠান্ডা মাথায় যেখানে সত্যি রেগে যাওয়াটা দরকার, মানে রাগ হয়, সেটা আমি আউটবার্সটা করি, মানে ওটা আমি লুকিয়ে রাখি না। আমার রাগ হলে আমি ওটা সামনেই বলি, যেটা ভালো তো আমি সেটাও সামনেই বলি, যে কারণে আমার সাথে লেগে যায় অনেক।
বেশ কিছু ভিডিওতে দেখেছি, মানে অনেক ভিডিওতে আছে, দিদি তো বেশি ভিডিও বানায়, তো দিদিকে অনেক নেগেটিভ মন্তব্য করে অনেক মানুষ, অনেক ধরনের নেগেটিভ মন্তব্য করে। অনেক সময় দিদি অনেক আপসেট হয়ে যায় সেগুলো নিয়ে, আম, বা আমরা কমেন্ট করে তাকে উৎসাহ দিই, ফোন করে উৎসাহ দিই, দিদি এসব নিয়ে আপসেট হলে চলবে না। তারপর ওই যে তুমি বলো না যে গন্ডারের চামড়া ঠিক আছে, বাট পুরোপুরি তো গন্ডার না, মানুষ তো রক্তে মাংসে করা তো মানুষ, তার তো খারাপ লাগবে, এটা স্বাভাবিক বিষয়। তো সে যখন সেই নেগেটিভ মানে মন্তব্যের মাঝে পড়ে, সে যখন আপসেট হয়ে যায়, আমরা তো ভিডিওতে হয়তো কিছুটা দেখি বা কথা বলে পার্সোনাল লাইফে হয়তো কিছুটা আমাদের সাথে শেয়ার করে, বাট পুরোটা তুমি ফেস করো, তাকে দেখো, বুঝো, তুমি তাকে কিভাবে মানে উৎসাহ দাও বা আবার নতুন করে কাজে কিভাবে ফেরত নিয়ে আসো। পৌশালী খুব ইন্টারেস্টিং, হ্যাঁ পৌশালী খুব ইন্টারেস্টিং একটা পার্সন। এখন নেই, ঘরে রান্না করতে ব্যস্ত। তা যাই হোক, ইন্টারভিউ তো নিশ্চয়ই দেখবে। তা পৌশালী প্রচন্ড ইন্টারেস্টিং একটা পার্সন। পৌশালীর সমস্ত কিছু খুব চট জলদি। পৌশালী একটা ভিডিও করলো, প্রচন্ড আনন্দ পেয়ে গেল, একটা কোনো খবর পেলো, খুব আনন্দ পেয়ে গেল। ও যেভাবে আনন্দটা পেলো, ও সেইভাবে ভিডিওটা শুট করে। এবার শুট করার পর সেটা আপলোড করলো। যদি এবার সেখানে ধরো পজিটিভ কমেন্টে ভর্তি, প্রচন্ড আনন্দে বাড়িতে লাফালাফি শুরু করে দিল, তাদের রিপ্লাই টিপ্লাই দিল, মুড হলে রিপ্লাই দিল, মুড না হলে ওই রিপ্লাই গুলো দেখলো, লাভ দিয়ে নিজেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে, হয়ে গেল। আর ঠিক যদি উল্টোটা হয়, যদি দেখো যে কোনো একটা ভিডিও এলো, পৌশালী ভিডিওটা দিয়ে হয়তো ভেবেছে যে ভালোই লোকে হয়তো আনন্দ পাবে, সেখানে হয়তো দেখলো লোকে একদম তুলো ধুনে দিচ্ছে, মন দিয়ে আগে দেখে। দেখার পর অনেকক্ষণ পর মানে আমাকে বলে যে আচ্ছা, মানে ওটা কিন্তু খুব সিরিয়াসলি আমার জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি ছাগল? কেন আমি যে ভিডিও গুলো করলাম, মানুষের রেগে গিয়ে এরকম গালমন্দ করছে কেন? আমি কি করলাম? মানে আমি যা দেখলাম আমি তো তাই ভিডিও করলাম। মানে এতটা মানে ওই জিনিসটার উপরে বা কোনো একটা জিনিসে এমন ভাবে রিয়াক্ট করে, ও যেরকম ভাবে সেরকমই রিয়াক্ট করে, ওর মধ্যে কোনো ফিল্টার নেই। কিন্তু আমার মধ্যে ফিল্টার আছে, আমি ভিডিও করার সময় ফিল্টার রেখেই ভিডিও করি। আর আমি ভাবি যে দেখো পুরোটাই আমি যদি খুলে এখন কথা বলতে শুরু করে দিই না, মানে এক্স্যাক্টলি যা আমার মাইন্ডে চলছে, তাহলে অনেকেরই হয়তো ফেসবুক চ্যানেলও বন্ধ হয়ে যেতে পারে যদি আমি মানে বলতে শুরু করি অনেক কিছু বিষয় নিয়ে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো পৌশালী খুব ইন্টারেস্টিং। আমি ওকে বোঝাতে হয় না, ওকে জাস্ট ওর সঙ্গে আলোচনা করতে হয় এরকম সময়, যখন একটুখানি একটু উল্টো পাল্টা কমেন্ট আসে। ওকে যেই যদি কেউ বুঝিয়ে দেয় যে দেখ এগুলো হয়েছে, কোনো চাপ নেই, পরেরটাই ফাটিয়ে দেবো, কোনো ব্যাপার না, চপ পরে ভিডিওটা হবে, ও কিন্তু একই অবস্থা হয় দাদা। আবার পুরো টপ যখন দিদি হচ্ছে মাঝে মধ্যে এমন আপসেট করে দেয়, তখন আমি ঢুকে যাই হোয়াটসঅ্যাপে, দিদি নো টেনশন, তুমি বাংলাদেশ থেকে এত বলছি দিদি আমরা আজ তুমি চালাক থাকো, তখন দিদি আবার মানে ঠিক আছে ভাই সমস্যা নেই, ভালো লাগে দিদি। আমি দিদিকে সেদিন বললাম যে দিদি তোমাকে যে যাই ট্রোল করুক, যেই নেগেটিভ কমেন্ট করুক, তুমি এগুলোকে পাত্তাই দিবা না, সুইট আছে তোমার পাশে। সব থেকে বড় কথা, আমার জামাই বাবু কমলা লেবু, মানে তোমার কথা বলেছি, ঠিক আছে, আমি তো এখন তোমাকে দাদা রাখছি, বাট দাদা তোমার পাশে আছে সাপোর্টিং। তাছাড়া দিদিও বলেছে যে আন্টি মানে হচ্ছে তোমার মা অনেক সাপোর্টিং, দিদিকে ভিডিও করতে অনেক হেল্প করে, বা হ্যাঁ অনেক হেল্প করে। তো আমি হচ্ছে দিদিকে বলছি যে তুমি কিন্তু এগুলো নিয়ে একদম টেনশনই করবা না, তুমি মনে করবা বাংলাদেশে তোমার একটা বোন আছে, আমার আইডিতে দেখবা, আমার আইডির নিচে নিকনেম দেওয়া আছে প্রয়োজনে বাঘিনী, আমি প্রয়োজনে তোমার জন্য বাঘিনী হয়ে যাবো, তাও তুমি টেনশন নিবা না। তো মানে অনেকক্ষণ কথা হয়েছিল, বেশ আড্ডা, আমরা ক্যাজুয়ালি আড্ডা দিই যখন কথা হয়। আমার বাড়ি ফিরে বলেছে, ও তখন রাস্তায় ছিল তোমার সঙ্গে যখন কথা হয়েছে, আই হোপ সো। ও ট্রাভেল করছিল, মানে আমাদেরই বাড়িতে আসছিল গান শিখিয়ে, আই হোপ সো, আমি যদি ভুল না করি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা দাদা, হচ্ছে এই যে সাকিব ভাইয়াকে নিয়ে যে ভিডিও বা কন্টেন্ট গুলো তোমরা করছো, তো সেখান থেকে ট্রোলের শিকার তো হচ্ছে, সেটা দেখছি আমরা প্রতিনিয়তই দেখছি, বাট আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশি কোনো সাকিবিয়ান বা বাংলাদেশি কোনো বড় কোনো কেউ আর কি, তাদের কাছ থেকে কি তোমরা এমন কোনো অপমানজনিত কোনো কথা শুনেছো বা ট্রোলের শিকার হয়েছো বা সাপোর্ট পেয়েছো? দেখো একটা কথা বলি, খুব পরিষ্কার কথা, আম জনতা যাদের বলে, মানে যারা খুব নিরীহ সাকিবিয়ান, মানে যারা অরিজিনাল সাকিবিয়ান, যারা সত্যি এত প্যাচ গোছ নেই, যারা সত্যি সাপোর্ট করতে জানে, সাকিবিয়ানরা সাপোর্ট করতে জানে, এটা নিয়ে কোনো ডাউট নেই।
সেই সাকিবিয়ানদের কাছে আমি সর্বক্ষণ নতমস্তক, মানে একদম এখনো পর্যন্ত হাত জোর করে তাদের কাছে বলছি যে অনেক 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 ধন্যবাদ। কারণ আমি আলটিমেটলি মানতে হবে আমরা ইন্ডিয়ার লোক, ইন্ডিয়া থেকে বসে একটা কন্টেন্ট তৈরি করছি একটা অন্য দেশের হয়ে। যদিও আমি আলাদা দেশ মনে করি না, তাও আমি মনে না করলেও সরকার তো তাই মনে করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের যে এরকম দুহাত ভরে ভালোবাসা দিয়েছে সাকিবিয়ানরা, তার জন্য আমি মানে কি কত ভাবে যে থ্যাংক ইউ বলবো তার কোনো শেষ নেই। কিন্তু এরকম তো থাকে যে বিশাল বড় খেতে, সর্ষের খেতে একটা না একটা ভূত থাকে, তো সেই ভূত তো থাকবেই। তো সেই ভূতদের তাড়ানোর জন্য ওঝার প্রয়োজন, যে ওঝাটা আমি। তো সেই ওঝা একটুখানি ওই ফলো আপ রাখি, কেউ কিছু বললে আমি মাইন্ডে নিই। ওই যে বললাম খুব পুরো গন্ডারটা হয়ে উঠতে পারেনি, শুধু শরীরটা হয়েছে, চামড়াটা অল্প অল্প হয়েছে, পুরোটা হয়ে উঠতে পারেনি। তো সেই কারণে যখন খারাপ লাগে নিজের, তো নিজে নিজেকে মোটিভেশন দিই যে আমাকে ওই লোকটা খারাপ করলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমাকে 70,000 মানুষ ভালোবাসা দিচ্ছে, বা আমাকে ইউটিউবে 2.5 লক্ষের ওপর মানুষ ভালোবাসা দিচ্ছে। তারা কিন্তু আমার মানে খারাপটা চায় না, তারা আছে বলে কিন্তু আমার ভিডিও হচ্ছে, আমি ভিডিও বানাতে সাহস পাচ্ছি। কারণ দেখো আমি অনন্তকাল ভাইয়াকে নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি, হয়তো কেউ আমাকে আর পাত্তাই দিল না, মানে দেখছেই না, আমায় বর্জন করে দিল। আমি কতদিন ধরে বানিয়ে যাবো তুমি বলো না? এটা বুকে হাত দিয়ে কেউ করতে পারবে? আমি ভালোবাসি, এবার ভালোবেসে আমি একটা ভিডিও দেওয়া, আর এখন একটা দায়িত্ববোধ ফিল করা যে আমাকে এই নিউজটা সাকিবিয়ানদের মাঝে পৌঁছতেই হবে, তার জন্য আপডেট থাকতে হবে। এবং তার জন্য তুমি ভাবো কনস্ট্যান্ট একটা মানুষ, আমি আমার কথা বলছি, সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত কনস্ট্যান্টলি কম্পিউটারের সামনে বসে আছে, শুধু খুঁজছে আরো কিছু কি এলো, নতুন কি আপডেট এলো, আমাকে ফাস্ট দিতে হবে। এবং তার ফলে সাকিবিয়ানদেরও একটা মানে চাহিদা বেড়েছে, যে তারাও চাইছে যে এই খবরটা দাও, ওই খবরটা দাও, সেই খবরটা দাও। এবং সেগুলোর মধ্যে থেকেও আবার অনেক সময় এরকম খবর আসে যেগুলো ফেক খবর, অনেক সময় ফেক খবর আসে যে এই খবরটা করে দাও দাদা, এখান থেকে পেয়েছি। সেই সাকিবিয়ানের কিন্তু দোষ নেই যে পাঠাচ্ছে, কারণ কেউ কেউ থাকে না ওই সর্ষের মধ্যে ভূত, তারা জিনিসটাকে রটাচ্ছে যে হ্যাঁ এই খবরটা হয়েছে, আদৌ সেটা হয়তো খবরই নয়। মানে পরবর্তীকালে আমরাই হয়তো মানে আমরা ভিডিও, ওই জন্য আমি এটা সবসময় বলি, রিসেন্টলি বলা শুরু করেছি, আমরা যতক্ষণ কোনো একটা বিষয় নিয়ে, আমি সমস্ত আমাদের চ্যানেলের সাকিবিয়ান ভাই বোনেদের বলতে চাই যে আমাদের চ্যানেল থেকে যতক্ষণ পর্যন্ত না কোনো একটা বিষয় নিয়ে ভিডিও দেখতে পাবে, ততক্ষণ শিওর হো না ওই খবরটা ফাইনাল। কারণ আমরা শিওর শট না হয়ে খবর বানাবো না, তাই বানায়ও না। এজন্য তোমাদের চ্যানেলকে এবং তোমাদের নিউজকে মানুষ কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে যে এই চ্যানেল থেকে যে নিউজটা আসবে সেটা একদম লয়াল 100% সঠিক। আমিও সেটাই করি দিদিকে, আমি দেখো দিদিকে নিউজ কম দেই, কিন্তু দিদিকে বলেছি দিদি আমি নিউজ তোমাকে দিব, কিন্তু আমি 100% শিওরে দিব যেন কেউ তোমাকে ট্রল করতে না পারে। এবং আশা করি আমার কোনো কন্টেন্টে কোনো একটা নিউজ ধরো, এবার এর মধ্যেও কি ভুল হয় না? এত মানে থাকার পরেও গিয়ে দেখা যায় 10টা খবরের মধ্যে একটা খবর আমাদের ভুল হয়ে গেছে, হতেই পারে। এবার এটা হতে পারে। আমরা মানসিক ভাবে কিন্তু এরকম চাই না যে ফেক খবর দিয়ে ইনকাম করব বা ফেক খবর দিয়ে ভিউ কামাবো। এই যে আমার একটা নতুন ওয়ার্ড, কে ভিউ কামায় না, আমার এখানে একটা প্রশ্ন আছে। এই যে বলে না ভিউ ব্যবসায়ী, আরে আরে আমরা সকলে ভিউ ব্যবসায়ী, আরে ভিউ এর জন্য ভিউয়ার্স যদি না থাকে, মানে ভিউজ আসবে কোথা থেকে? ভিউয়ার্স এর থেকে। আমার যদি এত ফলোয়ার্স, তা আমার ফলোয়ার্স থেকে লাভ কি যদি ভিউজই না হয়? এ কি বোকা বিষয়। ফলোয়ার্স না থাকলে মানে আমি খবরটা করব কার জন্য? ওই ভিউয়ার্স এর জন্যই তো, মানে তাদের কাছে খবর পৌঁছে দেওয়া কাজ হচ্ছে আমার, তো আমি করছি তাদের জন্য। তারা দেখলে ভিউজ বাড়বে না, মানে ভিউজ হলেই ভিউজ এর জন্য। আর সত্যি তো ভিউজ এর জন্য, মানে ফেসবুক ইউটিউব এটা গুলো ভিউজ এর জন্য প্ল্যাটফর্ম। টিভি লোকে দেখে কেন? টিআরপি বাড়ে বলে। আমার কথাটা শোনা গেছে? টিভি মানুষ দেখে কেন? টিআরপির জন্য। টিআরপি তো একটা বিজনেস, টিআরপি না হলে প্রোডাকশন হাউস চলবে কিভাবে? বা প্রোডাকশন হাউস সিনেমা বানায় কেন?
শাকিব খানকে নিয়ে, মানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ আমাদের আশরাফ আদনান ভাইয়া কেন সিনেমাটা বানালেন? উনি তো জবু থবু নবু তাকে নিয়েও বানাতে পারতেন। তিনি ব্যবসা করছেন, তিনিও ভিউজেরই ব্যবসা করছে। ভিউ মানে পাবলিক হলে গিয়ে সিনেমাটা দেখছে, ভিউ দিচ্ছে। ভিউ যদি ভিউ না হতো তাহলে সিনেমাটা চলতো না। আর সিনেমাটা চললো কেন? ওটা দ্য মেগাস্টার শাকিব খান, ওনার ওই পাওয়ার আছে ভাই, ভিউ দেওয়ার মতো পাওয়ার আছে। এটাতে দুঃখ পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছু নেই। আমরা সকলেই ভিউ ব্যবসায়ী, ভিউটা তো ব্যবসা। আর যারা এগুলো বলে না এই কিছু ভিউ ব্যবসায়ী ভিউ, তাদেরকেই বলতে চাই ভাই তোরা তোদের চ্যানেলের মনিটাইজেশনটা অফ করে এই কথাটা বল না, আমি খুব আনন্দ পাবো। আর কিছু কিছু ফেসবুক পেজ আছে, এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে যে তুমি এই কথাগুলো মানে এত সুন্দরভাবে যোগ্য জবাব দিতে পারো মানুষকে। এর জন্য আমি তোমার বিশাল ফ্যান, পৌশালীর থেকেও বেশি। কিছু মানুষ আছে, কিছু মানুষের ফেসবুক পেজ আছে যেগুলো মনিটাইজড জীবনেও হবে না। তারা, আমি নাম করবো না কিন্তু, হ্যাঁ বেশ কিছু চ্যানেল আছে যাদের তারা খুব আপডেটস দেয়, মানে প্রচুর আপডেটস দেয়, অরিজিনাল আপডেটস, মিথ্যা কথা না। কিন্তু তারা মাঝে মাঝে তারাও কথা তোলে আমাদের মনিটাইজেশন বন্ধ আমরা করে রেখেছি, আদপেও না। আমি আসলটা জানি। তাদের যদি পেজ হেলথটা গিয়ে কেউ দেখে, পেজ হেলথ দেখা যায় ফেসবুকে, খুলে দেখাও না, তাদের কপিরাইটে ভর্তি। তারা অন্যান্য সিনেমার কপি ছবি ছাড়ে, এই ভিডিও ছাড়ে, তারা ট্রেলার ছেড়ে দেয় তাদের চ্যানেলে। ট্রেলারটা এলো, ডাউনলোড করে ছেড়ে দিল, কেন মনিটাইজেশন দেবে? তারা তো কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে কাজ করছে। তো তাদের ক্রেডিট দেওয়ার কিছু নেই, তারা ভিউ এর জন্যই করছে সব। তারা পয়সার জন্য এমন করছে না, তারা রিচ নিচ্ছে, তারা রিচের জন্য করছে, ওটাই তাদের আনন্দ, মানুষ দেখছে, ওটাও তো ভিউ, ভিউ এর জন্যই করছে। তো এটা যারা এই ওয়ার্ডটাই ব্যবহার করে আমি তাদের ধিক্কার জানাই, যে ভিউ ব্যবসায়ী। আরে ভিউ এর জন্যই তো করছে সবাই। ওটা তো দাদা আমি ওই কথা দেখো, ওই মানুষ ছবির সঙ্গে একটা লাইন যোগ করে দেবো, এখন দেখতে হবে ভিউ ব্যবসায়ীটা পজিটিভ ওয়েতে করছে না নেগেটিভ ওয়েতে করছে। আমরা পজিটিভ ওয়েতে ভিউ এর ব্যবসা করি, এটা আমি ওপেনলি বলি। আমরা ভালোবাসি শাকিব, আর আমার চ্যানেলে আমি কাকে নিয়ে ভিডিও করব সেটা ব্যক্তিগত আমার ব্যাপার। আমি জিৎদাকে নিয়ে করবো, দেবদাকে নিয়ে করবো, শাকিব ভাইকে নিয়ে করবো, আমি আমাকে নিয়েও করতে পারি, কিন্তু আমার চ্যানেল। এই কি মহা মুশকিল, তোমার দেখতে ভালো লাগবে না, দেখবে না, দেখবে না। এই জিনিসটাই বুঝিয়ে এসছি এতদিন দাদা, যে আমি এই যে ভিউ ব্যবসায়ী যে কথা বলছে, ভিউ ব্যবসায়ী বলে, ওদের আমি কি বলবো? আমি যতগুলো কন্টেন্ট এই যতগুলো দিদিকে দিয়েছি বা তোমাকে দিয়েছি, আমি এগুলো পরবর্তীবার দেখেছি আমার সেম জিনিস আমার আইডি থেকে নিয়ে তারা পোস্ট করছে, কিন্তু ক্রেডিট নাই। ভালো কথা, মানে পোস্ট করছিস ভালো কথা, ক্রেডিটটা কই? আমি আজ পর্যন্ত দিদিকে বলি না দিদি তুমি আমার ক্রেডিট করো। ব্যাপার আছে তোমার, আমি খুব ক্লিয়ারলি বলি না না, ভিডিও কিন্তু একই হয়ে গেল। তাহলে ভিডিওটা না, ভিডিওটা মালিক, আমি যে ভিডিওটা পৌশালীর দিকে দিই তাকে দিদিকে বলি এটা তোমারই ভিডিও, আমার না, ঠিক আছে? দিদি বলে না না তুমিও ছাড়ো, না দিদি এটা আমি তোমাকে দিয়েছি, তোমারই কন্টেন্ট, এটা আমি না, আমি আর একটা করবো। আবার দিদিরটা কেউ ডাউনলোড দিয়ে ওটা কিন্তু, কারণ দিদি ওটা কপিরাইট খোলা রাখছে আমার জন্য। এগুলো যারা যারা লোকের ভিডিওটা ডাউনলোড করে আপলোড করে, মানে তুমি যেটা পাঠাচ্ছ সেটা আলাদা বিষয়, কিন্তু যেটা ডাউনলোড করে আপলোডেড হয় সেই ভিডিও বেশি দিন ইউটিউব বা ফেসবুকে থাকে না, কারণ তারা কপিরাইট খাবেই খাবে ফ্রম কমিউনিটি গাইডলাইন্স। আমাদের দিতে হবে না, কমিউনিটি গাইডলাইন্স দিয়ে দেবে। আমি তো শুধু ওয়েট করছি সামনের 14ই এপ্রিলের পর, এই সরি এপ্রিল তো, মার্চ না এপ্রিল, মে, হ্যাঁ এপ্রিল তো, এটা এপ্রিল চলছে তো, সো এপ্রিল পড়লো, হ্যাঁ জুনের আমি পর থেকে লক্ষ্য করব কত কটা ফেসবুকের চ্যানেল বলে যে আমরা ভিউ ব্যবসায়ী নই, কারণ ইউটিউব একটা বা ফেসবুক একটা নতুন কমিউনিটি গাইডলাইন্স আনছে। আমি দেখবো কারা কারা কত বড় মাপের তারা মন খুলে ব্যবসা ছাড়া তারা কাজ করছে এই প্ল্যাটফর্মে। আচ্ছা দাদা একটা আসছে, আমি এখন বলবো না, বললেই তারা মানে যদি এই ভিডিও দেখে থাকে তারা মানে স্ট্রিক্ট হয়ে যাবে, জিনিসগুলো ঠিক করে ফেলবে, আমি করতে দেবো না। করুক, নিজেরা করে করুক। না তোমার র‍্যাপিড ফায়ার শুরু করো। তো দাদা অনেক প্রশ্ন করলাম, সুন্দর সুন্দর উত্তর পেলাম এবং ভীষণ ভালো লাগলো তুমি উত্তরগুলা দিয়েছো। আর এই জন্যই আমি চেয়েছিলাম যে আমি তোমার সাথেই কথা বলবো, ইন্টারভিউটা নিব। আর সুইটের জন্য সুইটের দিদি আছে, আমার জন্য আমার দাদা আছে, সমস্যা নাই। দাদা আমাকে বলেছিল সাথে থাকতে, তাই আমি আসি না। তো আমি এখন একটা মজার খেলা খেলবো।
আচ্ছা, একটা রাউন্ড বলে একটা মজার খেলা খেলবো তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি শর্টে শর্টে প্রশ্ন করবো, তুমি শর্টে শর্টে উত্তর দিবা। এটা জাস্ট একটা বিনোদন। ধরো, যেহেতু তুমি মিউজিক নিয়ে কাজ করতে এখনো করো, মিউজিকের সাথে তুমি যুক্ত, তাই প্রথম তোমার প্রশ্নটাই করবো মিউজিক নিয়ে। ক্লাসিক্যাল নাকি রক, কোন গান পছন্দ বেশি? অবশ্যই ক্লাসিক্যাল মিউজিক আমার প্রচন্ড পছন্দ, কিন্তু আমি তাই বলে যে কিছু শুনি না তা না, আমি সব মিউজিক শুনি। আচ্ছা, নেক্সট, সেরা রিভিউয়ার বা কন্টেন্ট ক্রিয়েটর কে? সৃঞ্জিত দা নাকি পৌশালী দি? সৃঞ্জয় দা নাকি পৌশালী দি? ভোট করব, আমি সেরা, সব সময় আমি সেরা। ওই পৌশালী চিনি নাই ভোটিং এর সময়। গুড, ভেরি গুড। দিদি ভালো। আচ্ছা, দিদির হাতে বানানো কোন খাবারটা তোমার সবথেকে বেশি পছন্দ? আর অপছন্দের কোনটা? সব 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 পছন্দ, তাহলে অপছন্দের কিছু নাই। না, সিরিয়াসলি মাশাআল্লাহ, সব ভালো রান্না করে। আচ্ছা, এবার তুমি তোমার দুটা নেগেটিভ এবং দুটা পজিটিভ দিক বলো। আমার দুটো নেগেটিভ দিকের মধ্যে প্রথমটা হচ্ছে চট করে রেগে যায়, আমি খুব শর্ট টেম্পার। আর 2 নম্বর হচ্ছে হ্যাঁ প্রচন্ড ইমোশনাল, এটা আমি নেগেটিভই ধরবো। মানে আমি এমন ইমোশনাল, যার সঙ্গে ইমোশনাল হয়ে যায়, প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। আর আমার পজিটিভ দিক, আমি সবসময় পজিটিভই থাকি। এত কিছুর মধ্যেও আমি সমস্ত কিছু পজিটিভ দেখি। আর 2 নম্বর পজিটিভ দিক, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমার যেটা আমার পেটে যা মুখে দেয়। থ্যাংক ইউ। আর নেক্সট, অ্যাকশন মুভি নাকি ফ্যামিলি ড্রামা? মানে কোন ধরনের ইন্ডাস্ট্রি গ্রোয়ের জন্য সবটাই প্রয়োজন, তবে ফ্যামিলি ড্রামা আমার ভালো লাগে, কিন্তু আমি এখানে এগিয়ে রাখবো অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামাকে, কারণ ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে। রাইট। তুফান নাকি দরদ, কোন সিনেমাটা ভক্তদের মন কাড়বে বলে তোমার মনে হয়? বেশি মন কাড়বে ভক্তদের? এই সেম প্রশ্নটা ধরো তোমাকেই আমি করলাম, কি উত্তর দেবে? আমি এটাই জানতে চাই। আমি জানি, বলবো না, থাক, আমি জানি বলবো না, আমি জানি বলবো না। আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখো, দুটো সিনেমার জন্য দুটো মত। এক হচ্ছে দরদ, দরদ সিনেমাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো আমরা ছিলাম না, এটা একদমই, বাট কিছুটা হলেও আমরা গিয়ে দেখেছি, এন্ড অনেক কিছু সামনে থেকে হলেও, যাই হোক সেসব নিয়ে আবার কথা বলে আমার একটা কন্ট্রোভার্সি উঠবে, আমার দরকার নেই। কিন্তু বেশ কিছু ভালো লেগেছে জিনিস, এবং মানুষ প্রচন্ড এক্সাইটেড, বাংলাদেশের মানুষও খুব এক্সাইটেড, ইন্ডিয়ার প্রচুর সাধারণ ছেলেপিলেও খুব এক্সাইটেড আমি দেখলাম দরদের জন্য, কারণ ওটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম। তা ফার্স্ট কোনো প্যান ইন্ডিয়া ফিল্ম যেটা বাংলাদেশের একজন মেগাস্টার তিনি ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম রিলিজ করছে, এটা বিশাল ব্যাপার। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড দরদের ব্যাপারে। এবং দরদের গল্প প্রচন্ড উন্নত লেভেলের একটি গল্প, যেটা অনন্য মামুন ভাই কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন, নিশ্চয়ই কারণ আছে বলেই বলছেন, মাথা খারাপ তো নয়। আর তুফান নিয়ে সুপার ডুপার এক্সাইটেড, তার কারণ হচ্ছে প্রথমত দ্য মেগা স্টার শাকিব খান, দ্বিতীয়ত হচ্ছে এই গল্পে চমকের পর চমক, কারণ প্রথমত শাকিব খান, দ্বিতীয়ত রাইহান রাফি, মানে এই ডিরেক্টরটা এত মানে ট্যালেন্টেড। আমরা নিঃশ্বাস যদি দেখি, নিঃশ্বাস এনার একটা, আমি একটা কথা, আবার একটা কথা মাথায় আসছে, সেটা হচ্ছে একটা মানুষের তো বৈশিষ্ট্য থাকে, ডিরেকশনের একটা বৈশিষ্ট্য থাকে। তো রাইহান রাফির ডিরেকশন মানে কনফার্ম সিঙ্গেল শট থাকবে, মানে ওয়ান টেক শট। ওয়ান টেক শট আমি দেখতে চাই শাকিব ভাই কিরম ধরনের অভিনয় করেন ওয়ান টেক শটে, কারণ ওয়ান টেক শট খুব টাফ হয়। আর রাইহান রাফির সিনেমা মানে ওয়ান টেক শট থাকবে, আমরা আশা করি, এবার তুফানেও থাকবে। তার সঙ্গে থার্ড নম্বর যে চমক, চঞ্চল চৌধুরী। দেখো দুজনেই, মানে শাকিব ভাই কত ভালো অভিনেতা সেটা আমি যেদিন প্রিয়তমা দেখেছিলাম কৌশালীকে সেদিনই বলেছিলাম, যে প্রচন্ড ভালো অভিনেতা, যেটা ওই প্রিয়তমা লাস্টের 5 মিনিটে বোঝা যায় যে উনি কত বড় অভিনেতা। আর এখন তো এই বরবাদ গানটা এসে, বরবাদ এলো, বরবাদ না তো মা গানটা এসে আরো প্রমাণ করলো। এবং আমি দেখতে চাই ওনার মতো এরকম একজন ভালো অভিনেতা, এবং তার সামনে ফেস অফ হবে চঞ্চল চৌধুরী, মানে যার হাওয়া দেখে আমার চোখের সামনে দেখা নন্দনে উনি একটা করে ডায়লগ ডেলিভারি করছে, পুরো নন্দন জুড়ে হাততালি পড়ছে 1,500 লোকের। তো এটা আমার দেখা।
তো সেই মানুষ দুটো যখন সেম ফার্স্ট একটা স্ক্রিনে ফেস অফ হবে, দুটোই মহিরু, তো সেটা কিরাম হবে, এটা একটা আলাদা কোয়েশ্চেন মাথায় ঘুরছে। দ্বিতীয়ত হচ্ছে রায়হান রাফি দুর্দান্ত ফিল্ম মেকার, তার নিঃশ্বাস দেখেছিলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছিল। তাসনিয়া ফারিন, যদি আমি ভুল না করি ওই নায়িকার নাম, মানে স্টেন গান হাতে নিয়ে ঘুরছে, ওই পুরো শটটা সিঙ্গেল মানে ওয়ান টেক শট, ওটা যে কি করে নিলেও নি, আর কিভাবে তাসনিয়া ফারিনজিও অভিনয় করলেন, মাইন্ড ব্লোয়িং, মানে ওটার জন্য ক্ল্যাপ দেওয়ার মতো। এছাড়া অনেক কাজ, মানে রায়হান রাফির সব কাজই আমি প্রায় দেখি, ভালো লাগে। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন তুমি বললা তোমার নেগেটিভ দিক চট করে রেগে যাও, তো রেগে গেলে তুমি কি করো? যখন প্রচন্ড রেগে যাও তখন তুমি কি করো? যার উপর রেগে যায় তাকে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করি। মানে আমি ওয়েট করি না যে এবার আজকে বলবো, আমার আগামীকাল পর্যন্ত ধৈর্য নেই, আমার তখনই আগামীকাল পর্যন্ত সহ্য হবে না, আমার মতো সেম। নইলে আমি হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি। আমার মতো সেম, যখন রাখবো ওই সময় আমাকে ছাড়তে হবে, না হবে না, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা এবার অনেস্টলি বলবা, একদম অনেস্টলি, একটা খুবই রেয়ার প্রশ্ন, অনেস্টলি উত্তর দিবা, সেটা হচ্ছে হোস্ট হিসেবে পাপিয়া নাকি সুইট? সুইটের মধ্যে সুইট অবশ্যই, দুজনেই ভালো, আমি দুজনকে কখনো আলাদা করব না। পাপিয়া অনেক স্মার্ট বেশি সুইটের, এটা অনেস্ট আমি বুঝলাম, আমি দেখাছিলাম কিন্তু। আর সুইট একটু কম স্ট্রেট ফরওয়ার্ড, সুইট বলে কিন্তু পেটে রাখে মাঝে মাঝে, এটা আমার যতদূর ধারণা, দু একটা কথা পেটে রেখে ওরা পরে বলে, অন্যভাবে ইনিয়ে বিনিয়ে বলে, বাট পাপিয়া স্ট্রেট। রাইট, এজন্য তোমার সাথে আমার এত মিল। আচ্ছা দাদা, এবার বলো, ঘুরতে যাওয়ার জায়গা পাহাড় নাকি সমুদ্র, কোনটা বেশি পছন্দ? সমুদ্র। পাহাড় ভালো লাগে না আমার, ভয় পাই, একবার গিয়ে ভয় পেয়ে গেছিলাম, ওই জন্য সমুদ্র। আচ্ছা এবার লাস্ট প্রশ্ন, তুমি নিজেকে 10-এ কত নম্বর দিবে? আমি একটা মানে বললামই তো, আই এম দ্য কিং, আমি সবসময় 10/10। না আমি মজা করে বলছি, দেখো আমি পরিষ্কার কথা বলছি, আমি আমাকে নাম্বার দেওয়ার সত্যিই কেউ নই, কারণ আমি আমাকে নাম্বার দিয়ে কি হবে, আমি তো কাজ করেই যাচ্ছি, নানান রকমের কাজ করছি, কোন জায়গাটা দিয়ে নাম্বার দেবো? নিজের যে ভুলগুলো সেগুলো তো আমি জানি, আমার কোথায় কোথায় ফল্ট, পাবলিককে দেওয়া উচিত আমার নাম্বার, যে আমায় কত নাম্বার দেওয়া উচিত। আর আমার আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমি দর্শক বন্ধুদের উপরে ছেড়ে দিলাম, দর্শক বন্ধুরা কমেন্ট করে জানাবেন দাদাকে ঠিক 10-এ কত নাম্বার আপনারা দিবেন। আচ্ছা দাদা, যেহেতু র্যাপিড ফায়ার রাউন্ড শেষ হয়ে গেল, এটা মজার ছলে জাস্ট খেললাম, তো এবার আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, যে শাকিব ভাইয়াকে নিয়ে, শাকিব ভাইয়ের মুভি নিয়ে যে রিভিউ কন্টেন্ট তৈরি করছো, এতে করে শাকিব ভাইয়ার তরফ থেকে বা আমাদের বাংলাদেশের সব থেকে বেশি কার সাপোর্ট পেয়েছো? মানে শাকিব ভাইয়ের প্রোডাকশন হাউস থেকে হোক বা শাকিব ভাইয়ের কন্টেন্ট ক্রিয়েটর। আমি পরিষ্কার বলি, আমরা যখন প্রিয়তমা থেকে কাজ করা শুরু করলাম, সেই সময় থেকে বিজয় বলে একটি ছেলে আছে যে আমায় প্রচন্ড সাপোর্ট করেছে, আব্দুল বলে একজন ভাই আছে যে আব্দুল বলে একজন আছে, সে আমায় প্রচুর সাপোর্ট করেছে, তারপরে আরো অনেকে আছে, আচ্ছা তার পরবর্তীকালে আরো অনেকে জুড়েছে আমাদের সঙ্গে। এছাড়া আমি তো বলবো অবশ্যই ভাবে এসকে ফিল্মস আমাদের সাপোর্ট করেছে বলতে, এই যে একটা কোনো পোস্টকে শেয়ার করা, এটা তো বিশাল সাপোর্ট, মানে আমরা তো আউটসাইডার না, আমি তো বাংলাদেশের মানুষ নই, তাও তারা আমাদের পোস্টকে তুলে তুলে আপলোড করা, মানে শেয়ার করা, এটা আমাদের বিশাল পাওনা, কারণ আমরা কে ভাই, আমি এখনো মনে করি না যে বিশাল কিছু হয়ে যেতে পেরেছি, এখন প্রচুর রাস্তা বাকি। যখনই আমার মনে হয় না যে আমার আজকে 3 লক্ষ ফলোয়ার্স হয়ে গেল, আমি তখনই ভাবি ওরে ভাই বেশি বাড়াবাড়ি করিস না, কারণ তোর আগে বিবিকি ভাইন্স আছে, তোর আগে কিরণ দত্ত আছে, তোর আগে এরকম আরো নাম করা ইউটিউবার্সরা আছে যারা তোকে একটা গাঁটটা মেরে বন্ধ করে দিতে পারে। তাই আমি কখনো ওটা ভাবি না, মানে আমার যখনই 70,000 হয়ে যাবে ফেসবুকে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাওয়ার কথা,
70,000 হয়ে গেলে কিন্তু আমি যে বাড়িতে আজকে মাংস খাবো লাফাবো আমি সেরা, এটা আমার মধ্যে হয় না। আমার তখনই টার্গেট থাকে ভাই 1 লাখ কিন্তু কেউ একটা বসে আছে যে আমায় গাঁটটা মারার জন্য, ভাই একটা টাক করে গাঁটটা মেরে দেবে, বলে মাথায় মার, চুপ করে বসতে হবে। এভাবে বলো না দাদা, তাহলে আমরা উঠতে পারবো না। না না, এরকম যখনই গ্রো করবে তখনই তোমার উপরে কেউ একটা আছে এটা ভাবো। আমি সবসময় ওটাই ভাবি অবশ্যই, এটা সবসময় মাথায় রেখে কাজ করতে হয়। তোমার আজকে কথার লজিক আছে। তোমাদের লাইভে তোমাদের এই লাইভটাতে আমি একটি কথা শেয়ার করবো, দর্শকের কাছে বারবার করে এসেছি, আবারও করব। আমার ইউটিউব খোলার কোনো ইচ্ছা ছিল না, আমি ইউটিউবে পেশাদারও না, এখনো না যদি বলেন, বা আমি কন্টেন্ট বানাই না। আমি প্রয়োজনে এই জন্য আমাদের অনেক রিভিউয়ার বাংলাদেশের অনেকেই আমাকে প্রশ্ন, আপনি কেন ইন্ডিয়ায় দেন, আমরা কি করেছি, আমাদের দেন না? আপনার ভিডিও সবার আগে আসে ওখান থেকে। বিশেষ করে ঈদের দিন সাকিব ভাইয়ের প্রথম রিভিউ আমি দিয়েছি পোশালি চ্যানেল থেকে, এবং কুষ্টিয়ার এবং বৃদ্ধা মহিলা কান্না, বাংলাদেশের প্রথম রিভিউ আমার চ্যানেল থেকে বেরিয়েছিল, সেটা সুইটের, এবং বাংলাদেশের এবং বাংলাদেশের তোমার হচ্ছে সবথেকে বেশি ভিউজ পাইছে পাপিয়ার ভিডিওটা, ওই যে বৃদ্ধা মহিলা কাঁদছে। এগুলো নিয়ে নাম বলবো না, অনেকে জেলাস ফিল করছে, আপনারা আমাদের দেন না কেন ভাই, আপনাদের দিব কেন? আমি তার সাথে আমার কন্টেন্ট বলে পরিচয় না, তার সাথে আমার রেগুলার যোগাযোগ হয়। আপনারা তো কন্টেন্টের সময় আমাকে খুঁজেন, তারা আমার কন্টেন্টের জন্য খুঁজে না, বরং আমি তাদের বলি এটা ভালো কন্টেন্ট আছে। এই যেমন দাদা গ্র্যান্ড রিভার ভিউ, তোমাদের ওটা সাকিব ভাই শেয়ার করছে, আমি তখন সিনেমা হলে বসে গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী, আমার ফোন দিয়ে তুমি বললো, আমি করে দিলাম। তো একজন সিনে কমপ্লেক্সের মালিক, সে এত সাপোর্ট করলো, করার পরে দিদি এটা পোস্ট করলো ইউটিউবের সাথে, তার কিছুক্ষণ পরেই দেখতেছি সাকিব ভাই ওটা শেয়ার করে সঙ্গে সঙ্গে। এই যে আমি দিদিকে বলেছি, দিদি তুমি ঢাকা একটা নতুন হল আছে, এটা কেউ জানে না, এটা আছে ভালোবাসা। তো আমি একটা জিনিস কেন করি, আমি আবারও স্বীকার করি যে আজকে আমি যতটুকু পরিচিতি পেয়েছি এই অনলাইন জগতে বা ভার্চুয়াল জগৎ বলি বা দুই দেশেই, শুধু আমার বাংলাদেশ বলে বলবো না, এটা সম্পূর্ণ ক্রেডিট আমি যদি বলি তাহলে দিদির। আমি আবারও বলবো, সামনেও বলবো, আমি যতই বড় হই না কেন, আমি এটা, কারণ আমি কৃতজ্ঞতা স্বীকার করতে পারি দাদা, এটা আমি ছোট হয় না, ছোট হবো না, আমি হাজার বড় হলেও, কারণ আমি এই জিনিসটা বিশ্বাস করি। মানে দিদি হোক আর তোমাদের চ্যানেল হোক বা তুমি হও, যে আমাকে প্রেজেন্ট করছে কে? দিদি। যার মাধ্যমে হোক, সে জিদ্দার ছবির মাধ্যমেই হোক না কেন, কিন্তু আমাকে প্রেজেন্ট করছে দিদি। তার প্রেক্ষিতে আজকে আমরা কাজ করলে, আমরা যে কাজটাই করি কাউকে সাপোর্ট করতে হোক বা যেটাই হোক, যেটা আমরা করি মানে আমরা যদি সেই জায়গায় প্রসিড হই তাহলে আমরা মন থেকেই হই, মানে ওটা কোনো নাটক করে হয় না। মানে আমরা যতটুকুনি করি না কেন, বারবারই বলছি, মানে কাউকে ধরো ফেসবুকে রিপ্লাইও করছি যদি পার্সোনাল মানে মেসেঞ্জারে মেসেজ, সেটাও কিন্তু ওই মন থেকেই করি, এরকম না যে এটাকে করে দিই বাবা আমার তাহলে একটু ভালো বলবে, এই ভেবে না। ইভেন তোমরা বিশ্বাস করবে না, কোনো কথায় যদি আমার কোনো সাকিবিয়ানের কোনো কথায় যদি আমার ইললজিক্যাল মনে হয়, আমি তাকে মেসেঞ্জারে লিখি, ভাই এই কথাটার সঙ্গে আমি একমত নই, কারণ ওরা তো, আমি তো কাছের ভেবে এসএমএসটা মানে রিপ্লাই করি সকলের, তাই আমার যেটা বাজে লাগবে আমি বলবো না। ওটাই দাদা, আমি ওটা শেষ করিনি যে আজকে আমার এত দূর আসা বা ইউটিউব চ্যানেল খোলা বা কিভাবে কন্টেন্ট বানাবো, বা আমার ভুল হইলে দিদি কিন্তু নক করে, তোমার এখানে ভুল হচ্ছে, তুমি একটা কথা রিভিউ নেওয়ার সময় তোমার কথা কম রাখবা। আমি এখানে স্বীকার করতেছি দর্শকের সামনে, যারা দেখবেন, যে দিদি আর দাদা আমার গাইডনেস, আমি বলি, আর আমার ব্যাকআপ মানে আমার সাপোর্ট, মানে ফুল সাপোর্ট দেয়। বলতেছি উল্টা, মানে তুমি দাও দিদিকে, আমাকে দেয় ঠিক আছে, বাট আমার ভুল হলে দিদি বা দাদা থেকে নাই পরামর্শ নেই, দাদা আমি এই কাজটা করতে যাচ্ছি, বলো তো কেমন হয়। আমি কাউকে নক দিই না, অনেক ইউটিউবার আছে কিন্তু আমি কাউকে নক দিই জানতে চাই না, আমি এই কাজটা করতে যাচ্ছি, ভালো হবে খারাপ হবে, আমার ভিউজ আসুক না আসুক আমি ওটা নিয়ে ভাবি না, কারণ আমি আমার চ্যানেল কবে মনিটাইজেশন হবে আমার ওটা নিয়ে কাজ করি না। তো আমি সবসময় স্বীকার করি বাংলাদেশ থেকে আমি যতটুকু পারবো করবো, আর আমার এটুকু বিশ্বাস আমার আছে, তাই আমি তোমাদের সবসময় নক করি যে কোনো প্রয়োজনে, যে দাদা দিদিকে আমি যখনই নক করবো তারা বিরক্ত হবে না, কারণ আমার বাংলাদেশের সকল দর্শককে বলছে ভাই রাগ করবেন না, কে রাগ করলে আমার কিছু করার নাই, কারণ আমি আপনার রাগ করলে আমার উঠে আসবেন না, আমার চ্যানেল বড় হবে না, আপনার রাগ করলে আমি হারায়ও যাবো না, আমি সুইটই থাকবো, আমি রাগ করলেও সুইট থাকবো, রাগ না করলেও সুইটই থাকবো। তো সুতরাং ভারত বাংলাদেশ বলে কথা না, দাদা বাংলায় কথা বলে, দিদিও বাংলায় কথা বলে, সুতরাং আমার দিদি, আমি যখন শুধু আমার কন্টেন্ট বলে না, দিদি আমার এই জিনিসটা পাচ্ছি না বা এই জিনিসটা দিদি আমাকে বলে, এই তোর এটা ভুল হয়েছে, দাদা তো সবথেকে বলে, দাদা আমাকে বলে তুই এটা ভুল হয়েছে, তুই এটা করবি। ও কিন্তু সিরিয়াসলি মানে যখন বলে, যদি কোনো কিছু মনে হয় যে এটা বলার, ও কিন্তু ডিরেক্টলি মেসেজ পাঠায়, মানে আমাকে জিজ্ঞেসও করে না, ডিরেক্টলি মেসেজ পাঠায়, পরে পার্টি আমায় বলে যে এক্ষুনি সুইটের সঙ্গে কথা হলে এই বিষয়।
আমি পরে জানতে পারি যে ও আচ্ছা এই হয়েছে, আমি জানি না তার আগে কি ঘটেছে না ঘটেছে। দিদি আমার ভালোটাই বলে, আমি আবারও বলছি দিদি আমার ভালোটাই বলে। মনে করো আমি নতুন কন্টেন্ট করি, আমি কন্টেন্ট বানাতে পারি না, বা আমি সেভাবে এখনো শিখবো আস্তে আস্তে। দিদি আমি একটা না আমি একটা পর্যায়ে আমার এখন এতদিনে ভিডিও দেওয়ার পরে মনে হচ্ছে আমার এডিটিং ঠিক হচ্ছে না। সো আমার আমি একটি পোস্ট দিয়েছিলাম দাদা, মজার কথা শেয়ার করি, কিছুদিন আগে আমি একটা হতাশমূলক পোস্ট দিয়েছিলাম, যেটা গুলো হতাশা। কেউ কমেন্টস করে নাই দিদিকে, বা তুমি কমেন্টে করেছো যে আমি এখনই ভেঙে পড়লে হবে না সুইট। আবার কিন্তু আমি শুরু করেছি, দেখো তখন কি করলাম, কনসেপ্ট কি করব, যে আমি আপাতত এই কনসেপ্ট গুলো করতেছি। সবাই তো একদিক গেলে হলো না, এখন তো বর্তমানে রাজকুমার ছবি, আমাদের দেশে একটা ছবি বেরোছিল রাজকুমার, ছবি অনেক আছে কিন্তু না ছবি অনেক বেরোয়েছে, কিন্তু রাজকুমার ছাড়া কোনো কথা নাই। তাহলে আমি রাজকুমার আর কয়দিন করবো? একই টপিক বারবার আনতে পারবো না, আমি নতুন আপডেট আমি না পাইলে তো আনতে পারবো না। আর আমি ভুলভাল বানাই, আমি সামনে আসতাম শাকিব খানের ছবি আজকে হাউসফুল গেল, আজকে এত লাখ কামাইলো আমার পাশের হল, এটা আমি এটা বিশ্বাস করি। হল মালিকেরও ক্ষতি করার আমাদের কোনো ইচ্ছা নাই, যে বলেছিলাম যে হাউসফুল গেল তখন তো হল মালিকের। দিদি আমাকে কোনো ভুল হলে দিদি আমাকে বলে তুমি এইভাবে কথা বলবা, ওখানে এইভাবে কথা বলবা। দিদি কিন্তু আমাকে রাগারাগি না, দিদি আমার বোনের মতো করে শেখাই দেয়, আর আমি ট্রাই করছি এগুলো আস্তে আস্তে। আর তুমি তো আমার আসোই, যেমন আমি বর্তমানে যেখানে আছি শাকিব ভাই, তোমার থেকে কিন্তু প্রথম পারমিশন নিচ্ছি দাদা আমি এখানে যাবো কিনা, এই লাইভের মাধ্যমে বলতে চাই। আমি জিদ্দাকে ভালোবাসি, জিদ্দার জন্য কাজ করবো, কিন্তু জিদ্দার জন্য হয়তো কন্টেন্ট বানাবো কিনা জানি না। যদি কন্টেন্ট বানাতে হয়, আমি লাইভে বলে রাখছি জিদ্দার ছবি ভবিষ্যতে যদি কোনো সময় বাংলাদেশে আসে, তো আমি একটি চ্যানেলের জন্য কন্টেন্ট বানাবো, জিদ্দার জন্য নাই। মানে জিদ্দাকে ভালোবাসি, কিন্তু জিদ্দার কোনো হাউসে দেবো না, জিদ্দার কোনো ফ্যান ক্লাবে দেবো না। তারা অনেক নিয়েছে, কিন্তু আমি ওই সময়টুকু আমার সাথে তারা যোগাযোগ রাখেছে। যে কথাগুলো ওই বিষয়টা নিয়ে ওই ফ্যান ক্লাব সম্পর্কে আমি বললাম, আমি আবারও একবার রিপিট করছি, আমি ঠিক তাদেরই বললাম এই কথাগুলো। আবার কেন রিপিট করছি, আমার হঠাৎ মাথায় ব্লিঙ্ক করলো, অনেকে ভাবতে পারে যে পুরো বাংলাদেশ ফ্যান ক্লাবটাকেই আমি হয়তো খারাপ বলছি, এটা নয়। যারা ওই ফ্যান ক্লাবের মধ্যে নোংরামি করছে বা অসভ্যতা করছে, তাদের জন্যই ওই কথাগুলো কিন্তু আমি বললাম, আবারও ক্লিয়ার করে দিলাম। অনেকে আছে ইচ্ছে করে যেচে বলবে আবেগ, সবাই তো করে নাই, গুটি কয়েক মানুষ যারা আমরা চিনি, তারা সবসময় ছবি, তারা হচ্ছে সিনেমায় আসলে আগে থাকে, মানে একটা ছবি একটা শো দেখে কিনা যায় না, জাস্ট পোস্টারের সামনে থাকে, এটুকু ওদের পরিচয়, এটুকু ওদের ক্ষমতা। আমি রাজকুমার 16 বার দেখছি, 16 বার দেখছি। আমাকে একটা পর্যায়ে হল মালিক ফ্রি করে দিয়েছে, দাদা টিকিট নেই। বাংলাদেশের সব সিনেমা হল জন্য ফ্রি, এবং দরদের প্রোডাকশন ম্যানেজার ওকে ইনভাইট করেছে, প্রিমিয়ারে মানে যাওয়াই লাগবে। শাকিব ভাইয়ের মানে ফ্যান পেজ যারা আছে, যারা লাইভ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের সাথে আমার 2-1 দিন লাইভে কথা হয়েছে। তারা আমাকে বলেছে যে ভাবি আমরা তো কি শাকিব খানের ভক্ত হলাম, আপনি এতবার দেখছেন, আপনার এত ভালো লাগছে। আমি শাকিব ভাইয়ের ছবি, শাকিব ভাই আমার জন্মের আগে থেকে সে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু। তো আমি ওনার অনেক ছবি দেখেছি। আমার প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাই হচ্ছে শাকিব ভাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে মানে একটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় সিনেমা হল হচ্ছে মনিহাট যশোর। ওখানে আমি শাকিব ভাইয়ের কিং খান মুভিটি দেখেছিলাম, বিয়ের পর প্রথম আমার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। এছাড়া আমার হচ্ছে আরো বেশ কয়েকটা সিনেমা হলে গিয়ে দেখেছি, তাছাড়া ইউটিউবে দেখেছি। কিন্তু অনেক সিনেমায় ভালো লাগেছে, আবার এমন না যে সব সিনেমাই ভালো লাগেছে, আবার অনেক সিনেমা আমার বাজেও লেগেছে, খারাপও লেগেছে, দেখতে ইচ্ছা করে নাই, বা স্বাভাবিক হইতে পারে। বাট আমার মানে সুইট আমাকে বারবারই বলছে যে রাজকুমার ছবির মধ্যে তুমি কি পাইলা, এতবার কেন দেখলা, তোমার এত কেন ভালো লাগছে, শুধু কি মা গানটার জন্য? বললাম না, মা গানটার জন্য যদি হতো তাহলে তো আমি একদিন সিনেমা হলে গিয়ে বসে আমি অডিও রেকর্ড করে নিয়ে চলে আসতে পারতাম গানটা, আইসা বাসায় শুনতাম, আমার কি দরকার প্রতিদিন 2-3টা করে শো দেখার। তো তাহলে কেন ভালো লাগলো? কেন ভালো লাগলো সেটা আমি বলতে পারবো না। অনেক মন্তব্য করছে রাজকুমার নিয়ে, রাজকুমার ফ্লপ, বা শাকিব ভাই ভালো অভিনয় করাইতে পারেনি, ইত্যাদি ইত্যাদি। তবে আমার কাছ থেকে মনে হয়েছে শাকিব ভাই এ যাবৎকালে যতগুলা ছবি করেছে, মানে সব থেকে বেস্ট অভিনয় তিনি তার এই ছবিতে দিয়েছে। কারণ এই ছবিতে তোমাদের দেশের ছবিটা গেলে তোমরা দেখবা, এই ছবিতে তার চোখের মনি কথা বলেছে, তার ভ্রু কথা বলেছে, তার নিঃশ্বাস কথা বলেছে। একটা মানুষ কতটা সুন্দরভাবে ফুটাইতে পারে। পরিচালক, প্রডিউসার তারা তো আছেই, লেখক তারা তো আছে, বাট
যে ছবিটা করছে, যে রোলটা প্লে করছে, সে যদি ফুটাইতে না পারে দাদা, তাহলে তোমাকে দিয়ে কি হবে একটা ছবি? বলো না উনি বলো। সাপোজ মনে করো আমি পরিচালক, তোমাকে দিয়ে ছবি করালাম, তুমি কারণ যদি দাদা ফুটাইতে না পারো আসলে তাহলে তো হবে না। রাজকুমার মুভিটা মানুষের বড় লেভেলের অ্যাক্টর, এটা নিয়ে কোনো মিশ্র প্রতিক্রিয়ার কারণ হচ্ছে তারা অভিনয়টা বোঝে নাই, যারা বাংলাদেশের মিশ্র এটা মূলত একটা গল্প, এটা একটা গল্পের ছবি এবং মায়ের রাজকুমার, একটা সে কিন্তু নায়িকা রাজকুমার না, একটা মায়ের নায়ক রাজকুমার। কতটা ভালো অভিনেতা হলে যে একা একটা ছবি লিড দিছে, অন্য কিচ্ছু লাগে নাই, মানে দরকার নাই নায়িকা, দরকার নাই গান, আমি কি এছাড়া যদি বললাম গানও না? না থাকতো তাও দর্শক শাকিব খানের জন্য যাতে ওই অভিনয় দেখে উঠে আসতে পারতো না, যে বোরিং লাগছে উঠে যায়। মানে কি বললাম, জাস্ট তার ভ্রু, চোখের মনি, নিঃশ্বাস, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার অভিনয় আমাকে করেছে, যদি বলো প্রত্যেকটা অঙ্গ আমাকে যদি প্রত্যঙ্গ। বলো প্রিয়তমা না রাজকুমার, আমি তো দুটো দেখছি, তোমরা আমি দেখা দেখছো। অবশ্যই রাজকুমার। আমি ব্যক্তিগতভাবে বলবো প্রিয়তমা গানের জন্য হিট, আর হচ্ছে রাজকুমার গল্পের জন্য আমি hit। অবশ্য প্রিয়তমা ভালো করতেছিলাম। এটা হচ্ছে আমার অনেস্ট কথা, কার ভালো লাগলো না লাগলো আমি বলবো না। আমি তো দেখেছি প্রিয়তমা গানের জন্য হিট, এটা অনেস্ট কথা, এবং রাজকুমার টোটালটাই গল্পের জন্য হিট। কিন্তু এই গল্প যারা কানেক্ট করতে পারে না, তারা ছবি বোঝে না, তারা এই রিভিউটা দেয় না যে গল্পের কিছু, তারা ছবি বোঝেই না, আর আমি ওদের ধরিও না, তাদের জন্য ছবি তৈরি হয় না। ঠিক আছে। আচ্ছা দাদা, অনেক কথা হলো, তো পরিশেষে আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে, আমাদের চ্যানেলের উদ্দেশ্যে তুমি কিছু একটা বার্তা মূল্যবান কথা দাও, দাও। প্লাস এই কথাটা শেষে তোমার কণ্ঠে 2 লাইনের হলো একটা গান ছোট্ট করে শুনতে চাই। না গানটা বাদ দিয়ে, কারণ গানটা এই কারণেই আমি জানি না এই স্ক্রিপ্টটা। গানের এই, হ্যাঁ আমি প্রথমত হচ্ছে গানের লোক নয়, আমি কিন্তু আমি বাজনার লোক। তো তাও আমি গান করতে পারি, বাট এখন অনেকটা সময় লেট হয়ে গেছে, তো আমার একটা মানে অ্যাপয়েন্টমেন্ট আছে একজনের সঙ্গে, আমাকে সেইখানে পৌঁছতে হবে। তো আমি দু কথা বলছি চ্যানেলটা সম্পর্কে, সেটা হচ্ছে যারা এই ইন্টারভিউটা দেখলে তারা যদি এতক্ষণ পর্যন্ত আমার বক বক শুনতে মানে শুনছো যদি হয়ে থাকে এরকম, তো তাহলে তোমরা সকলে অবশ্যই ভাবে এই সুইট এবং পাপিয়ার যে চ্যানেল, সেই চ্যানেলটাকে তোমরা সকলে মিলে সাপোর্ট করো, এবং ওরা নতুন করে কাজ করার চেষ্টা করছে। এবং আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে চ্যানেলটাতে নানান রকম ক্রিয়েটার্সদের ইন্টারভিউজ আসছে, যেটা খুব ইন্টারেস্টিং। কারণ আমরা সবসময় অনেকের ভিডিও দেখে থাকি, যাদেরকে মানে ইউটিউবের স্ক্রিনে দেখছি, ফেসবুকের স্ক্রিনে দেখছি, তাদের পার্সোনাল লাইফ বা তাদের মেন্টালিটি এক্স্যাক্টলি কি সেটা অনেক সময় আমরা কানেক্ট করতে পারি না। সেই সুযোগটা কিন্তু সুইট এবং পাপিয়া ওরা দুজন মিলে করে দিচ্ছে সকলের জন্য। যাদের ইন্টারেস্ট আছে, তাদের ফেভারিট ক্রিয়েটার্সদের জীবনী বা তাদের ফেভারিট ক্রিয়েটার্সরা কি খেতে ভালোবাসে, তাদের সিনেমা সম্পর্কে চিন্তাধারা বা তাদের লাইফটা কিরম ভাবে এলো এইভাবে, তো এটা একটা খুব ভালো কাজ বলতে পারি, খুব ভালো কাজ হচ্ছে। এবং তোমরা সকলেই সাপোর্ট করো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখলে। আর অসংখ্য ধন্যবাদ আরো একবার পাপিয়া এবং সুইটকে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাদের চ্যানেলে এতটা সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। আর সবসময় তোমরা আমাদের ভালোবাসার মানুষ, আমরাও জানি যে তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবে। টাটা।